সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুগণ ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1191তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই প্রবাসী হাবিবুর রহমানের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ৯ বছর মুখে কালি মেখে রাস্তায় ঘুরছে এক প্রবাসী। ৯টা বছর মুখে কালি মেখে পাগল বেশে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এক প্রবাসী। কিন্তু কেন? এই গল্পটা এতটাই দুঃখজনক একটা গল্প, এতটাই কষ্ট। গল্পটা পড়ার পরে আমি আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। বন্ধুগণ, আজকে স্পেশাল একটা কথা বলি, খুবই স্পেশাল। প্রত্যেকটা আমার সাবস্ক্রাইবার কলিজার টুকরা ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলি, আমি এই ঈদের ছুটিতে মানে ঈদের পরে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে যাচ্ছি। সিঙ্গাপুর আর মালয়েশিয়াতে যাচ্ছি। যদি সময় পাই তো থাইল্যান্ডেও যাব, আদারওয়াইজ সিঙ্গাপুর আর মালয়েশিয়াতে যাচ্ছি ট্যুরিস্ট মানে লাইক হচ্ছে ঘোরার পারপাসে। তো আমি ওখানে প্রায় 20 days অ্যান্ড 25 days-এর মতো থাকবো, মানে প্রায় 20-25 দিনের মতো আমি থাকবো। তো কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, আমি মালয়েশিয়াতে গিয়ে ওনাদের স্টোরি নেব এবং খুবই দুঃখজনক ঘটনা এবং সরাসরি কোনো পাম বাগানে বসে তাদের কাছ থেকে তাদের দুঃখের কথাবার্তাগুলো শুনবো। এছাড়া আপনারা যারা সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়াতে আছেন, আমার গল্প শোনেন বা আপনার দুঃখের কথাগুলো আমাকে বলতে চান, তো আপনি ছটপট আমার সাথে যোগাযোগ করে ফেলেন। আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ইমো নাম্বার দেওয়া আছে, আমার ইমেল দেওয়া আছে। আর রিসেন্ট আমি একটা বাংলাদেশি নাম্বার আপনাদের শেয়ার করবো, যে নাম্বারটাতে কল দিলে আপনারা যে পার্সনটা রিসিভ করবে তাকে বলে দিলেও বা একটা ডেট ঠিক করে দিলেও হবে, ওই ডেটে আমি আপনার লোকেশন অনুযায়ী যাবো, আপনার সাথে দেখা করবো এবং আপনার দুঃখের কথাবার্তাগুলো শুনবো। যাই হোক, আমরা এখন যে বরিশালের ভাই হাবিবের জীবনের গল্পে, আশা করবো গল্প শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকে আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে হাবিব ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণির সহ আমার 2 জন কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার আব্বা প্রবাসে থাকে এবং প্রবাসে থেকে আমার বাবা আমাদের জন্য অনেক বেশি টাকা পয়সা পাঠাতো। বাবার ওই টাকা পয়সায় আমার শৈশবের দিনগুলো খুব আরাম আয়েসে শান্তি আর ভালোভাবে কাটতে থাকে। আমি পড়াশোনার প্রতি ছোটোবেলা থেকেই খুব বেশি মেধাবী ছিলাম না। আমি কাজের প্রতি অনেকটা ভালো ছিলাম। কোনো কাজের ডাক পড়লে আমার মা আমাকে ডেকে নিত। আমি খুব ভালো কাজ করতে পারতাম, কিন্তু পড়াশোনা কোনোভাবেই আমার মাথায় ঢুকতো না। স্কুলে যাওয়া নিয়ে প্রতিদিন মায়ের কাছে আমি বকা খেতাম। কিন্তু আমার যে ছোটো ভাই আছে, আমার ছোটো ভাইয়ের নাম হচ্ছে হাসিবুর রহমান। আমার ছোটো ভাই পড়াশোনায় অনেকটা ভালো, ও খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং ক্লাসে সবসময় ফার্স্ট বয় হিসাবেই থাকে। এরকম করতে করতে আমি তখন ক্লাস 7-এ উঠি। আমার বাবা একটানা প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবে থাকে এবং বাবা সৌদি আরবে থাকা অবস্থায় পুরো সংসারের খরচ আমার বাবা একাই মেকআপ করে। পরিবারের জন্য টাকা পয়সা পাঠায় আমার কাকাদেরকে আমার বাবা নিজে ব্যবসা বাণিজ্য ধরায় দেয়। আমার 2 কাকাকে, এক কাকাকে আমার আব্বা দোকান ধরায় দেয় এবং আরেক কাকাকে গাছের ব্যবসা ধরায় দেয়, মানে গাছ কিনে বিক্রি করা গাছের ব্যবসা দেয়। আমার আরেকটা কাকারে আমার আব্বা নিজে দোকান দিয়ে দেয়। প্রবাসে থাকা অবস্থায় বাবা যা টাকা ইনকাম করে তার সবটাকে প্রায় আমাদের কাকারে আর আমার 2 কাকারাই দিয়ে দেয়, মানে ওনাদের প্রতিষ্ঠিত করার জন্য। এবং একটা পর্যায়ে আমার আব্বা তখন দেশে আসে এবং দেশে আসার পরে তো আমার আমার তো দাদা দাদি ছিল না, আমার দাদা দাদি আগেই মারা গেছে। তো আমার বাবা বাড়িতে আসলে পরে দেখে ওই সময় কিন্তু আমার 2 কাকা বিয়ে করে ফেলে। আমার আব্বা বিদেশে থাকা অবস্থায় বিয়ে করে এবং বিয়ে করার পরে আমার আব্বা তখন দেশে আসে। দেশে এসে আমার আব্বা এক জায়গায় একটু জায়গা কিনবে। তা আমার আব্বার একটা জায়গায় খুব পছন্দ হয়েছে, মানে আব্বার চিন্তাভাবনা হলো যে আব্বা ওখানে একটু জায়গা কিনবে। তো জায়গা কেনার বিষয়ে আমার আব্বা তখন কাকাদের সাথে কথা বলে, আমার 2 কাকারে বলে যে এমন এমন ঘটনা, আমি তো এখানে একটু জায়গা দেখছিলাম এবং জায়গাটা আমার কাছে অনেকটা ভালো মনে হয়েছে, তো আমি জায়গাটা কিনতে চাই। এটা বলার পরে আমার কাকারা তখন আমার আব্বারে বললো যে জায়গা কিনবেন, ভালো কথা, তো কিনেন, সমস্যা নাই, আমরা আসি, তো আমরা আপনার সাপোর্ট দিব। তাই আমার আব্বাও বললো যে ঠিক আছে, তোরা যদি থাকোস তাহলে তো আমার জন্য ভালোই হয়।
এবং জায়গাগুলো ঠিক আছে কিনা একটু দেখ। তো আমার দুই কাকা কাগজপত্র নিয়ে মোটামুটি দৌড়াদৌড়ি করে বললো যে হ্যাঁ কাগজপত্র ঠিক আছে এবং আপনি চাইলে এই জায়গা নিতে পারেন। আমার আব্বাকে তখন নেওয়ার জন্য বললো এবং বলার পরে আমার আব্বার কাছে তখন ওই জায়গাটা কেনার মতো অত বেশি টাকা নাই। আপনার জায়গাটা কিনতে হলে সম্ভবত আরও 1 লাখ টাকার মতো শর্ট আছে। আমার আব্বার কাছে যে টাকা আছে আরও 1 লাখ টাকা হলে জায়গাটা কিনা যাবে। তা আমার আব্বা তখন আমার কাকারে বললো যে তোরা দুইজনে মিলা আমার 50,000 1 লাখ টাকা দিয়ে আমি জায়গাটা কিনবো, যেহেতু জায়গাটা আমার পছন্দ হয়েছে আমি জায়গাটা কিনবো। আমার দুই কাকা এই মুহূর্তের মধ্যে দুইজনে হচ্ছে তার অভাব দেখাচ্ছে। একজনে বলতেছে যে টাকা পয়সা নাই, ঠিকমতো নিজেরাই চলতে পারি না, এখন আপনার জায়গা কিনে দিব কেমন করে, আপনার কিনতে হবে না। মানে আমার আব্বাকে ডিরেক্টলি মানা করে দিল যে আপনার কেনার দরকার নাই, যেহেতু টাকা পয়সার শর্ট আছে, টাকা পয়সা নাই এই মুহূর্তে, তাহলে আপনি জায়গা কিনেন না। আমার আব্বা তখন বলে যে এটা তোরা কী বললি, জায়গাটা আমার এত পছন্দ হয়েছে এবং রাস্তার পাশে এত ভালো একটা জায়গা, আমার দুইটা ছেলে আছে, আমার দুইটা ছেলের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে তো আমি জায়গাটা নিতে চাচ্ছিলাম। আমার দুইটা ছেলে আছে, তারা যদি বড় হয় তাহলে আমি তোদের দুইজনকে ব্যবসা বাণিজ্য ধরাই দিছি, তাদেরকেও তো আমার কিছু একটা করতে হবে। তারা বড় হলে এখানে ব্যবসা বাণিজ্য করবে, নিজেরা দোকানপাট দিবে। এই জন্য আমি চাচ্ছিলাম কি যে এই জায়গাটা আমি কিনি। আমার কাকারা তখন মুহূর্তের মধ্যে আমার আব্বারে বলতেছে যে তাইলে যদি আপনি কিনতে এতই আপনার শখ হয় তাহলে আপনি নিজে কিনেন, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। মানে আমার কাকারা ডিরেক্টলি হচ্ছে আমার আব্বাকে মানা করে দেয় যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, অ্যান্ড যদি কিনতে হয় তাহলে আপনি একাই কিনেন। তো আমার আব্বা তখন বললো যে এটা তোরা কী বলিস, তোদের কাছে টাকা পয়সা নাই মানে আমি বিদেশে যত টাকা ইনকাম করছি তার সব টাকাই তো তোদেরকে দিলাম, আমি আমার বউ বাচ্চার খরচ ব্যতীত আমি তো নিজে কটা টাকা জমাইও নাই। তো এখন আমি একটু জায়গা কিনবো, মাত্র 50,000 1 লাখ টাকা তোরা দুই ব্যয় দিবি, এটাই তোরা দিতে পারতেছস না, এটা কেন, মানে এটা কেন করলি? তো কাকারা তখন আমার আব্বুরে বলতেছে যে নাই তো কী করবো, থাকলে তো দিতাম। এই নিয়ে ধরে না আমার আব্বার সাথে আমার কাকাদের একটু ঝামেলা লেগে যায়। আমার কাকারা বলতেছে যে টাকা দিতে পারবে না এবং টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব না, তাদের কাছে টোটালি কোনো টাকা নেই। এবার আমার আব্বা হিসাব করে দেখলো আমার ছোটো কাকারে আমার আব্বা কিন্তু হিসেবে রাখছে কারে কত টাকা দিছে। আমার ছোটো কাকারে আমার আব্বা প্রায় আপনার 7 লক্ষ টাকার মতো দিছে ওই সময় প্রায় 7 লাখ টাকার মতো আমার ছোটো কাকারে দিছে এবং আমার বড় যে কাকা আছে আমার বড় কাকারও আমার আব্বা প্রায় 4 লাখ টাকার কাছাকাছি দিছে। তো এখন দুই ভাই মিলে আমার আব্বাকে জাস্ট 1 লাখ টাকা মিলিয়ে দিতে পারতেছে না। আব্বা তখন এটার মেনে নিতে পারতেছিল না, প্রতিনিয়ত তাদের দোকানে যায় ঝামেলা করে যে হ্যাঁ আমি তোদেরকে এত লক্ষ লক্ষ টাকা দিলাম, আমি তোদের জন্য এত কিছু করলাম, আজকে আমার এই বিপদের দিনে তোরা আমার অল্প কটা টাকা দিয়ে সাহায্য করতে পারবি না, তাই তোরা আমার কেমন ভাই হইলি, আমি তোদেরকে কেমন পাওয়া পাইলাম, তোরা তো আমার কোনো কাজেই আসে না, শুধু আমি তোদের জন্য করে গেলাম। এই নিয়ে দোকানে ঝামেলা করে, কিন্তু আমার কাকারা ওই আব্বা ঝামেলা করে আব্বা যাই বলে আমার কাকারা এতে কিছু যায়ও আসে না, ওনারা এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেয়। মানে আমার আব্বার কথায় তারা বিন্দু পরিমাণেরও মূল্যায়ন করে না, আব্বা কি বলছে না বলছে এতে তাদের কিছুই যায় আসে না। আমার আব্বা তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লো যে কী ব্যাপার, আমার ভাইয়েরও আমার কথা শোনে না, আমি কোনো কথা বললে আমার কথায় তারা মূল্যায়ন করে না, আমাকে তারা কোনো রকমের সম্মান করে না। আমার আব্বার মধ্যে তখন অনেকটা খারাপ লাগা কাজ করতে শুরু করলো যে না এভাবে তো হতে পারে না, ওরা আমার কথা শোনে না, ওরা আমার কথা মানে না, ওরা আমার সাথে এরকম করে। আব্বু তখন মনের মধ্যে অনেকটা কষ্ট পাইল এবং কষ্ট পাওয়ার পরে আমাদের গ্রামে তো অনেক লোকজন আছে, দু একজনের কাছে আমার আব্বা বিষয়টা জানাইলো যে আমার ভাইরা আমার সাথে এরকম করতেছে, তাদেরকে আমি অনেক টাকা পয়সা দিয়েছি, আমি বিদেশে থাকা অবস্থায় যত টাকা ইনকাম করছি তার বেশিরভাগ টাকা আমি তাদের অ্যাকাউন্টে পাঠাইছি, তাদেরকে ব্যবসা বাণিজ্য ধরাই দিছি, এখন আমি সামান্য একটু জায়গা কিনবো, আমার 1 লাখ টাকা শর্ট তারা আমার দিচ্ছে না। তো গ্রামের মানুষ আমার আব্বারে সিদ্ধান্ত দিল একটা কাজ করেন, যেহেতু দিচ্ছে না, আপনি যেহেতু বড়, আপনি একটু জায়গা বিক্রি করেন, আপনাদের তো ধানি জমি আছে, আমাদের কিন্তু প্রচুর জমি আছে, ধানি জমি আছে অনেক, এরকম রাস্তার পাশে ভালো কোনো জায়গা নেই। তো আমার আব্বার ইচ্ছে হচ্ছিল কি যে আমার আর আমার ছোটো ভাইয়ের নামে আব্বা ওখানে কিছু একটা করবে, ব্যবসা প্রতিষ্ঠান কিছু একটা খুলবে, যাতে অথবা কিছু একটা দোকানপাট করে ভাড়া দিবে, যেহেতু এটা বাজারে পাশে আছে তাহলে আমাদের কিছু লাভটাভ হইলো। আমার আব্বা এটাই চিন্তা করছে আর কি, যে আব্বা যদি কোনো দিন আল্লাহ না করুক আব্বার কিছু একটা হয়েও যায়, যাতে আমার আম্মা কারো কাছে হাত পাতে না হয়, ভিক্ষা করতে না হয়, এইটার যে ইনকাম আসবে ওটা দিয়ে যাতে আমার আম্মা চলতে পারে। এই চিন্তা ভাবনা তখন করা হলো এবং করা হওয়ার পরে আমার আব্বা তখন করলো কি যে আমার এরকম গ্রামের লোকজনদেরকে জানাইলো, তারা তখন আমার আব্বারে বললো তো একটা কাজ করেন, যেহেতু আপনার অনেক ধানি জমি আছে, আপনি ধানি জমি একটু বিক্রি করে দেন, এত ধানি জমি তো দরকার নাই, আপনি বিলের পাশে কিছু জমি বিক্রি করেন। আমার আব্বার যখন জমি বিক্রির কথা বললো, আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, যেহেতু কাকারা টাকা দিচ্ছে না, জায়গাটা আমার আবার পছন্দ হয়েছে, আমার আব্বা তখন চিন্তা করলো যে একটু ধানি জমি বিক্রি করবে। তো ধানি জমি বিক্রি করার জন্য একজনের সাথে কথাবার্তা বলছে, বলার পরে ওই লোকে বলছে যে আপনারা তো 3 ভাই,
আপনি তো জায়গা সম্পত্তি এখনও কোনো মানে ভাগটাগ হয় নাই, সবাই তো একসাথেই আছেন, তা এখন তিনজনের দলিল দিতে হবে, কারণ জায়গা কার সেটা তো আর আমি জানি না, এখন তিনজনের দলিল দেওয়া লাগবে। আমার আব্বা তখন কথাবার্তা বলে আসছে, জমি দাম দরও করে আসছে। আসার পরে আমার আব্বা সন্ধ্যার দিকে আমার কাকার কাছে গেছে। কাকার কাছে যেয়ে কাকাদের ঘরের সামনে যেয়ে বলতেছে, আমার কাকারা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের কাকির কথায় চলতো, মানে কাকিরে যেটা বলবে এটা, মানে কাকির কথায় উঠতো বসতো, কাকির কথা ছাড়া কোনো কিছুই বুঝতো না। আর কাকিরও আমার আম্মার সাথে ভালো সম্পর্ক ছিল না, আমার আম্মার সাথে খুব দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো, আমার আম্মাকে তেড়ে আসতো মারার জন্য। মানে আম্মার সাথেও কাকিদের খুব ভালো কোনো সম্পর্ক নাই, খুবই খারাপ সম্পর্ক। অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতেছে, খুব দুঃখের একটা মানে মুহূর্ত, দুঃখের একটা সময়। আমার আব্বা তখন আমার কাকাদেরকে বলল যে এরকম এরকম, তোরা যেহেতু টাকা দিবি না, ওই তোদের যেহেতু টাকা পয়সার এতই অভাব, তুই থাক, ঠিক আছে, আমার আর টাকা দিতে হবে না, আমি বিলের পাশে ওই জমিটা বিক্রি করব, অমুকের সাথে কথা হয়েছে, তোরা কালকে দোকানে থাকিস, তোরা কালকে হচ্ছে দলিলে যাইস, তোরা ছ দলিল দিতে হবে। তা আমার দুই কাকা একই ঘরে থাকতো, বাট তারা না কোনো কিছু বললো না, মানে মানে টাকা পাইছে বা দলিল দিবে কি দেবে না, মানে এই না নিয়ে কোনো কথা বললো না, তারা তো একদম চুপ, মানে না শোনার ভাঙ করে পড়ে আছে। আমার আব্বা তখন ঘরে আসলো, ঘরে এসে আমার আম্মার সাথে খুব রাগারাগি করতেছে, দেখো ওদেরকে বলতেছি ওরা টাকা দিবে কি দিবে না কিছুই, মানে মানে জমির দলিল দিবে কি দিবে না কিছুই বললো না। দুই বেয়াদব ঘরের ভিতরে দরজা আটকায় বসে আছে। আমি যে তাদের বড় ভাই, তাদের কাছে গেলাম, তাদেরকে ডাকলাম, তারা আমার দিকে ফিরেও তাকাইলো না। আমার মা বলতেছে, এখন তোমার ভাইরা বড় হয়েছে, এখন কি আর তারা তোমার কথা শুনবে, এখন কি আর তারা তোমার কথা মানবে, এইসব বলে লাভ নাই, তুমি তোমার চিন্তা করো। তো সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে আমার আব্বা তখন আমারই নিয়ে, আমি সাথে ছিলাম, আমারই নিয়ে বড় মানে ছোটো কাকার দোকানে গেছে, কাকার দোকানে আছে। আর আমার বড় যে কাকা আছে উনি হচ্ছে গাছ কিনে আনছে কোত্থেকে, গাছ মানে চিরাইতেছে ওইখানে। আমার আব্বা তখন ছোটো কাকার কাছে গেল, গিয়া বলতেছে যে এই দোকান বন্ধ কর, চল দলিলে চল। আমার কাকা বলতেছে আজকে আমি যাইতে পারবো না, আমার লোক আসবে, এই আসবে ওই আসবে, মানে বিভিন্ন কথা বলতেছে। আমার আব্বা বলে, তোর এই আসবে ওই আসবে এটা জরুরি না, আমার কথাটা তো শোনা জরুরি, কোনটা জরুরি? আমার কাকা ফট করে বলে বসে, আপনার কথা শোনা আমার জন্য জরুরি না, আমার জন্য যেটা জরুরি এটা আমি করতেছি, আপনি আমার সাথে ঝামেলা করেন না, দলিল যদি দেওয়ার থাকে তাহলে আপনি দলিল দেন, আমাদেরকে ডাকতেছেন কেন, আমরা দলিল দিতে পারবো না, মানে মুখের উপর আমার আব্বাকে মানা করে দেয়। আমার আব্বা তখন কী করলো, যে মানে যে গাছ কাটার মিল আছে, গাছ কাটার মিলে গেল আমার বড় কাকার কাছে, যে আমার বড় কাকারে বললো, কিরে তোর ছোটো ভাই তো আমার এইটা বলতেছে যে সে নাকি দলিল দিবে না, আমি কি তোদের জন্য কিছুই করি নাই? আমার কাকা তখন আমার আব্বারে রাগ করে বলতেছে, আপনি জায়গার জন্য তো পাগল হয়েছেন কেন, আপনার ছেলে এখন অনেক ছোট, ওরা বড় হোক, এবং বড় হওয়ার পরে টাকা পয়সা হইলে পরে আপনি জায়গা কিনতে পারবেন, এখন আর যে এই জায়গা সম্পত্তি নিয়ে এত ঝামেলা করার দরকার না, যেহেতু টাকা মিলতেছে না তাহলে জায়গা কিনলেন না। আমার আব্বা তখন বলতেছে, মাত্র 50,000 1 লাখ টাকার জন্য আমি জায়গায় কিনবো না? আমার কাকা তখন আমার আব্বারে বলে, টাকাটা যদি মাত্রই হবে তাহলে আমাদেরকে ডাকতেছেন কেন, আমাদেরকে কেন খুঁজতেছেন, আপনি জলিল দিয়ে আপনি জায়গা নিয়ে নেন। মানে এই কথা বলে আমার কাকা আর কোনো কথা বললো না, মানে এখান থেকে উঠে চলে গেছে। আমার আব্বা বসে আছে, আমার আব্বার সাথে আর একটা ওয়ার্ডও কথা বললো না, এখান থেকে উঠে কাকা ডিরেক্টলি হেঁটে চলে যাচ্ছে। আমার আব্বা পিছন থেকে ডাকতেছে, আমার কাকা ফিরেও তাকাচ্ছে না আমার আব্বুর দিকে, আর ফিরেও তাকাচ্ছে না, উনি অন্য মতো করে হেঁটে চলে যাচ্ছে। আমার আব্বু তখন অনেক মন খারাপ করলো, মানে কি অবস্থা, যা ভাইরা যেগুলো করতেছে এগুলো তো আসলে মানার মতো না। এবার দুপুরে আমার আব্বা বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে এই আম্মার সাথে লাগছে ঝগড়া। আমার আম্মা বলতেছে, সারা জীবন টাকা পয়সা ইনকাম করে সব দুই ভাইরে দিলা, আমাদের কথা শুনলা না, আমাদের কথা মানলা না, এখন তোমার দুইটা ছেলে আছে, দুইটা ছেলের ভবিষ্যৎ কী হবে এটা সেটা। আমার আব্বা কিন্তু 4 মাসের ছুটিতে আসছে, 5 মাসের ছুটিতে দেশে আসছে, অলরেডি 3 মাস কিন্তু চলে গেছে, আর 2 মাস বাকি আছে। এখন এই 2 মাসের মধ্যেই হচ্ছে আমার আব্বা জায়গাটা কিনবে, দলিল করবে, দেন আব্বা বিদেশে যাবে, এরকম একটা অবস্থা। আমার আম্মুর সাথে ঝগড়া লেগে গেলো, আম্মু খুবভাবে আব্বুর সাথে ঝগড়া করতেছে, তুমি আমার কথা শোনো নাই, আমার কথা মানো নাই, এখন ভাইদের ফাঁদে পড়ছো না, এখন বুঝো। এই সে বলে আমার আব্বা তখন করলো কি, মানে আমি আর এখানে ছিলাম না, বিকালবেলা আমি তখন মাঠে খেলতে গেছিলাম আমাদের এদিকে, এবং মাঠে খেলতে যাওয়ার পরে আমাদের বাড়ির দিকে প্রচুর চিৎকারের শব্দ শোনা যাচ্ছে, তখন মাগরিবের একটু আগে চিৎকারের শব্দ শোনা যাচ্ছে, মানে প্রচণ্ড রকমের চিৎকার। এবার আমি তখন দৌড়ে গেছি, যাই দেখি আমার ছোটো কাকি মানে কান্না করতেছে, এবং ছোটো কাকির মাথা দিয়ে রক্ত বেরিতেছে। এবার মাথা দিয়ে রক্ত বেরিতেছে, আমার আম্মা তখন কাছে গেছে, কাছে যেয়ে বলতেছে, আমার আব্বা কাছে গেছে, কাছে যেয়ে বলতেছে যে তুমি চলো ডাক্তারের কাছে চলো। আমার মানে চাচি বলতেছে, আমি যাবো না ডাক্তারের কাছে, আমি ডাক্তারের কাছে যাবো না, আমি আপনাদেরকে 14 শিখের ভাত খাওয়াবো, আমার মাথা ফাটাই দিচ্ছেন না, আমার মাথা ফাটাইছেন না, এটার একটা শিক্ষা আজকেই পাবেন। আমার আব্বা অনেক টানলো, উনি গেল না, না গিয়ে ওইখানেই বসে আছে, মানে ওই জায়গার মধ্যেই বসে আছে, আর নড়াচড়া করে না। আমার আব্বা তখন আমার আম্মারে বললো, তাই তুমি ঘরে চলো, ও যেহেতু যাবে না ডাক্তারের কাছে তাহলে আর কী করার আছে, চলো তুমি ঘরে চলো। আমার আম্মারে তখন আমার আব্বা ডাইকে ঘরের দিকে নিয়ে গেছে। আমার আম্মা তখন ঘরে গেছে, ঘরে গিয়ে বলতে আছে যে দেখছো
ওই কীরকম মানে এরকম আমার আব্বু কথাবার্তা বলতেছে, আমি শুনতেছি। রাত্র প্রায় 8টা সাড়ে 8টার দিকে আমার কাকা তখন আসছে, আইসা মানে ঘরে আসছে, আসার পরে কাকি মনে হয় বিচার দিছে, কাকির মাথা ফাটাই দিছে, এটা বলছে। আমার কাকা তখন ঘরের মধ্যে মানে খুব গালাগালি করতেছে, মানে আমার আব্বারে আর আমার আম্মারে মানে প্রচণ্ড গালাগালি করতেছে। আর আব্বা না ঘরের মধ্যে, আব্বাই গালাগালিগুলো শুনতেছে আর মানে ভিতরে প্রচণ্ড রাগ করতেছে, যে খুব অকথ্য ভাষায় গালাগালি করতেছে, কিন্তু খুব খারাপ ভাষায় গালাগালি করতেছে আমার কাকারা আমার আব্বারে। এবার আমার আব্বা এগুলো সহ্য করতেছে। অনেকক্ষণ পরে আমার আব্বা নিতে পারতেছিল না, মানে আমার কাকা এরকমভাবে গালাগালি করতেছে আমার মাকে, মানে খুব নোংরা মহিলার মতো করে গালাগালি করতেছে। আমার আব্বার শুনতে একটা পর্যায়ে মানে ভায়োলেট হয়ে গেছে, মানে সহ্য করতে পারে নাই, ভায়োলেন্স করে আমার মানে ঘর থেকে বেরিয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে উঠানে গেছে, উঠানে চেয়ে আমার কাকারে বলতেছে, এই তুই বেরিয়ে আয়, তুই কারা গালাগালি করতেছিস, তুই কারা কথা বলতেছিস। বাবা মারা যাওয়ার পরে বাবা আজকে মানে আমার আব্বা বলতেছে যে আমি এত কষ্ট করে সংসার চালাইছি, এই তোদেরকে কে মানুষ করছে, আমি মানুষ করছি, তোদের জন্য আমি সব কিছু করছি, আজকে তুই আমার বউরে গালাগালি করতেছস, এই তোর এত বড় সাহস, সংসার চালাইছে কে, আমি বিদেশ করে যা টাকা ইনকাম করছি তা সবই তো তোদেরকে দিলাম, আমার সাথে এরকম করতেছিস। আমি কাকা তখন ঘর থেকে বেরিয়ে বলছে, আপনি কি মানে কেন আসছেন। আমার আব্বার হাতে অবশ্যই একটা লাঠি ছিল। এই মুহূর্তে আমার আব্বা তখন করলো গিয়ে আমার কাকারে গেছে লাঠি দিয়ে মারার জন্য। তা আমার আব্বা একটু মোটা মানুষ ছিল, অনেকটা মোটা, মানে স্বাস্থ্য অনেক ভালো ছিল। এই মারতে গেছে আমার আব্বা, কাকাও তখন করছে কি আমার আব্বারে মারছে, আমার আব্বাও তো আমার কাকারে মারছে, মানে দুজনে মারামারি করতেছে। তো আবার বাড়ির অন্য মানুষরা আছে, সবাই আছে, আর সবাই মিলে তখন ধরে বলতেছে, এই আপনারা ভাই এগুলো কী করতেছেন। গ্রামের সবাই বলতেছে, শান্ত হন, ঝামেলার দরকার নেই। আমার আব্বা যেহেতু অনেক মোটা ছিল, আব্বা তখন জোরে নিঃশ্বাস নিতেছে। আমার কাকা কিন্তু আমার আব্বারে মারছে, মুখে ঘুষি দিছে, হাতে মানে বিভিন্ন জায়গায় মারছে, এগুলো রক্ত বেরিয়ে আছে। আমার আব্বা তখন বলতেছে, আমার বুক ব্যথা করতেছে, আমার ঘরে নিয়ে যাও। আম্মু তখন আব্বুরে ঘরের মধ্যে নিয়ে আসছে, এবং ঘরে আসার পরে আমার আব্বা বলতেছে, আমার পানি দাও, আমার জানি কেমন লাগতেছে। পানিটা খাইছে, পানিটা খেয়ে আমার আবার শোয়ার পরে আমার আম্মা গালাগালি করতেছে, মানে এক রুমের মধ্যে আমি পড়তেছি, আমার ছোটো ভাই পড়তেছি, আমার আম্মা ঘরের মধ্যে বসে গালাগালি করতেছে, তোরা তোকে বড় ভাইয়ের গায়ে হাত দিছস তো, আল্লাহ কখনোই সহ্য করবে না। তোদের এই বড় ভাই সারা জীবন বিদেশ করছে, সারাটা জীবন নিজের জীবন সব কিছু শেষ করে তোদেরকে টাকা দিছে, তোদেরকে ব্যবসা ধরাই দিছে, আজকে তোরা তোর মানে ভাইয়ের গায়ে হাত দিলি, দেখি রাখিস আল্লাহ তোদের ক্ষমা করবে না, আল্লাহ তোদের উপরে গজব ফালাইব, এইটা ওইটা বলে মা খুব গালাগালি করতেছে। তো মায়ের ওই গালাগালি আমার কাকাদের কিছু আসে না। অনেকক্ষণ গালাগালি করার পরে মা তখন আব্বার কাছে গেছে, আমরা পড়তেছি, এবং আব্বার কাছে যাওয়ার পরে মা তখন চিৎকার দিয়ে উঠছে। মায়ের চিৎকার শুনে আমি ভাইয়া তখন আমার ছোটো ভাই তখন দৌড়ে আসলাম। আসার পরে দেখি আমার মা আব্বার জ্বরে ধরে চিৎকার করে কাঁদতেছে। আমি কী হয়েছে মা, কী হয়েছে? আমার মা বলে, তোর আব্বা কথা বলতেছে না, তোর আব্বা কথা বলে না। এমন সময় আমার আম্মা বলে, আর তোর পাশের ঘরে একজন কাকা আছে, ডাক্তার, ওনারা ডাক দে, উনি এমনি ওনার ফার্মেসি আছে আর কি। আমি দৌড়ে গিয়ে ওনারা ডাক দিছি, ডাক দেওয়ার পর উনি দৌড়ে আসছে, আইসা আমার আব্বার হাত ধরে বলতেছে উনি মারা গেছে। আমার মা বলে, কি বলেন মারা গেছে? বলে, হ্যাঁ মারা গেছে। এবং মানে আমার আম্মা তখন বলতেছে, আমার স্বামীরে মাইরে ফেলছে, আমার স্বামীরে 2 ভাই মিলে মারছে, এই 2 ভাই আমার স্বামীরে মারছে, আমি এখন থানায় যাব, আমি পুলিশ নিয়ে আসবো। এই কথা বলে আমার আব্বা যেহেতু মারা গেছে, গ্রামের অনেক গণ্যমান্য লোকজন আসছে, সবাই চলে আসছে। আমার আম্মা তখন থানার দিকে রওনা দিছে। আমাদের গ্রামের যেই মেম্বার আছে উনি তখন আমার আম্মার হাত চেপে ধরছে, আমার আম্মার হাত ধরে বলতেছে, আপনি কই যান? বলে, আমি থানায় যাব, থানায় গিয়ে আমি পুলিশ নিয়ে আসবো, আমার স্বামীরে তারা 2 ভাই মিলে মারছে। পরে আমার কাকারাও কান্না করতে আর বলতেছে যে আমরা যখন মারছি তখন তো ভাই মরে নাই, ভাই তো অনেক পরে মরছে, ভাই তো স্ট্রোক করে মরছে, আমরা তো আর ভাইরে মারি নাই। পরে আমার ওই মানে যিনি আছে আমাদের গ্রামের সর্দার, তিনি আমার আম্মাকে বলতেছে, দেখেন এখন আপনি যাবেন, পুলিশ আনবেন, এই লাশটারই পুলিশ নিয়ে যাইব, লাশটা কাটবো, ছিঁড়বো, এরপরে কিভাবে মারা গেল অনেক ইনকোয়ারি হবে, অনেক ঝামেলা হবে, আমাদের গ্রামে পুলিশ ঢুকবে, আমাদের গ্রামের মান সম্মান নষ্ট হবে। তা আমরা যেহেতু গ্রামের 10 জন আছি, আমরা আপনার স্বামীর লাশের সামনে ওয়াদা করে গেলাম যে আমরা এটা সুষ্ঠু বিচার করে দিব, আমরা এটা সুষ্ঠু বিচার করব, এবং যে ঘটনা ঘটেছে আজকে, যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটার জন্য আমরা গ্রামবাসী সবাই বসে আমরা মানে এটা এক সিদ্ধান্ত নিব, আইনিভাবে যে শাস্তি হয় এর চেয়েও বড় শাস্তি এই দুই শয়তানকে দিব। এখন আপনার স্বামী মরে গেছে, এই স্বামী মানে মৃত স্বামীটারে আপনি আর কাইটেন না, হসপিটালে নিয়েন না, ওনার বডিটারে আর কাটাকাটি করেন না। আমার আম্মা তখন বলতেছে, আমার স্বামীরে মেরে ফেললো, আর আপনারা বলতেছেন যে মানে না কাটার জন্য, মানে কাটলে কী হবে? মুহূর্তের মধ্যে আমার পাশের ঘরের এক দাদি আসছে, দাদি এসে আমার আম্মার হাত ধরে বলতেছে, রে বউরে,
কাটলে যে কী হইবে এটা তো বুঝবি না, এ মরা মানুষটারে কাটিস না। মরা মানুষটা সারা জীবন বিদেশ করছে, এত কষ্ট করে 2 অমানুষরে টাকা পয়সা দিছে, 2 অমানুষ আজকে টাকা পয়সা খাইয়া মুখ মুইসা ফেলছে, এখন মুখ মুইসা ফেলছে। আর এই মানে মৃত্যুর পরে এই লোকটারে আর হসপিটালে নিয়ে কাটাকাটি করিস না, বিচার আল্লাহর কাছে দে। আর গ্রামের 10 জনও তো বলছেই তারা বিচার করে দিবে, এরপরে তার কোনো কথা থাকতে পারে না। আমার আম্মা তখন মোটামুটি একটু শান্ত হলো। শান্ত হওয়ার পরে আম্মা তখন করলো কি, আমার কাকাদেরকে বলতে, মানে ওই সময় পরে আমার নানা বাড়ি থেকে লোকজন আসছে, সবাই আসতেছে। তা আমার আম্মা তখন বললো ঠিক আছে তাহলে লাশ ধোয়ানোর ব্যবস্থা করেন। রাতের মধ্যে আমার আব্বার লাশ ধোয়ানো হলো এবং রাতের অন্ধকারে আমি, মা, এরপরে আমরা সবাই এখানে বসে আছি। সবাই বসে আছি, হঠাৎ করে রাত্রে 12:30টার দিকে পুলিশ আসছে। আমার আব্বা মারা যাওয়ার পরে লাশটা মানে করার পরে 12:30টার দিকে পুলিশ আসছে, মানে রাত্রে। পুলিশ আসার পরে আমাদের গ্রামের সর্দার যে, সে আমার মারে সাইডে নিয়ে গেছে। সাইডে নিয়ে বলতেছে, ভাবি আপনি শাহিন ভুলেও বললেন না তার ভাইয়ের সাথে মারামারি করে মরছে, এটা যদি বলেন তাহলে লাশ নিয়ে যাবো, লাশ কাটবো। আমরা তো বলছি আমরা বিচার করে দিব, আপনি এখন আপাতত বলেন যে এমনি মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। আমার আম্মা তখন কাঁদতে কাঁদতে পুলিশের কাছে আইসা বলতেছে যে উনি স্ট্রোক করে মারা গেছে। পুলিশ বলে স্ট্রোক করে মারা গেছে, তাই পুলিশ এগুলো আমার আম্মার কাছ থেকে লিখিতভাবে নিছে, আম্মা সিগনেচার করছে। এরপরে পুলিশ চলে গেছে, এবার সিগনেচার করছে, পুলিশ চলে গেছে। তারপরে আমার আব্বার লাশ সকাল দিনের 10:30 বাজে মাটি দেওয়া হয় এবং 10:30 বাজে আমার আব্বার অনেক আত্মীয় স্বজন ছিল, দূর দূরান্ত থেকে অনেকেই আসে। আর আমার 2 কাকা আমার আব্বার লাশ ধরে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে, ভাই ভাই মারা গেছে, মানে ওরা থাকতে পারতেছে না, প্রচুর ইমোশনাল, অনেক কান্নাকাটি করতেছে। যাই হোক, কাকারাও কান্নাকাটি করে এবং গ্রামবাসী সবার সামনে তখন আমার আব্বার দাফন হয়ে গেল। আব্বার লাশ আমরা মাটি দিয়ে ফেললাম, আব্বার লাশ মাটি দিলাম, আম্মা কান্না করতেছে। গ্রামের অনেকে আমার আব্বাকে অনেক ভালোবাসতো, আমার আব্বার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারাও কান্নাকাটি করতেছে। এবং আব্বার এইভাবে মৃত্যুটা কেউ আসলে খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই, মানে সবাই অনেক কষ্ট পাইছে। তো আব্বুর আমরা দাফন কাফন করে দিই। এরপরে আমার আব্বুর কিছু জমানো টাকা ছিল আমার আম্মার অ্যাকাউন্টে। আমার আম্মা তখন এই টাকাগুলো দিয়ে আস্তে আস্তে চলাফেরা করতেছে, মানে আমার আব্বার মিলাদ পড়াইতেছে, আব্বুর চল্লিশা করছে, অনেক কিছুই করছে। এতে আমার কাকারাও টুকিটাকি টাকা পয়সা দিছে আমার মাকে, মানে টাকা পয়সা দিছে আমার আব্বার চল্লিশা করার জন্য, আমার আব্বার চল্লিশা ঠিকঠাক মতো যাতে হয় এই জন্য টাকা পয়সাও দিল। আম্মা কাকাদের কাছ থেকে টাকা নিতে চাই নাই, তারপরেও গ্রামের সবাই বলতেছে যে সমস্যা নাই, এই করো, নাও। আমার আম্মাকে নিতে বলে পরে আমার আম্মা অন্য কাকাদের কাছ থেকে টাকা নিল। অ্যান্ড আব্বার রেগুলার শেষ হলো। তো আস্তে আস্তে করে আমাদের টাকা পয়সাগুলো শেষ হতে থাকে এবং একটা পর্যায়ে আমার মানে পুরোপুরি আমার আম্মার হাতে টাকা শেষ। তো আমার আম্মা তখন কী করে কাকিদের কাছে যায়, কিছু চাল দেন, ডাল দেন, ছেলে মেয়ে নিয়ে খাইতে পারতেছি না, এরকম অভাব অনটন দেখায়। এমন করতে করতে মানে প্রচুর অভাব দেখা দেয়। একদিন আমি স্কুলে যাইতেছি, আমার কাকা তখন আমারে বলে, কিরে স্কুলে যাস কে? আমারে বলে, তোর কিন্তু ঘরে খাবার নাই, তোর বাপ মরে গেছে, তুই স্কুলে যাইতে হবে কেন? এই তুই আমার দোকানে চাকরি কর, মাস শেষে টাকা পাবি। তোর কাকি চাল দে, ডাল দে, তোর মায়েরে কোত্থেকে দেয়, এগুলো কোত্থেকে আসে? নবাবি করার জন্য স্কুলে যাস। কিন্তু আমার কাকা তো ভাই বোন 3 জন, ওরা কিন্তু আমার সাথেই পড়াশোনা করে, ওরা স্কুলে যায়, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি স্কুলে গেলে সমস্যা। আমার কাকা বলে, কালকে থেকে আমার দোকানে আইসা কাজে লাগবি, আর নাহলে তোর মায়েরে বলবি যাতে আমাদের ঘরে আর চাউল ডাউলের জন্য না যায়, আমরা এখানে টাকার পাহাড় দিয়ে বসি নেই। মানে এরকম করে কাকা কথাগুলো বলতেছে। তো এগুলো বলার পরে আমি তখন কী করলাম, মানে স্কুলে না গিয়ে রাগ করে আর স্কুলে যাইনি, আমি বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আমারে বললাম যে আম্মা কাকা এরকম এরকম বলতেছে। আমার মা বলে, তো ঠিক আছে বলছে, তাই মন খারাপ করিস না, তুই কালকে আবার স্কুলে যাইস। আমি বলছি না, আমি আর স্কুলে যাব না। যেহেতু কাকা আমার সাথে এরকম দুর্ব্যবহার করছে, এরকম খারাপ ব্যবহার করছে, আমরা আর কাকার কামাই খাবো না, আমি নিজে কিছু একটা করব, আমি কাজ করব। আমার মা বলে, তাই কী কাজ করবে তোর এই বয়সে তোরা কাজে কে নেবে? আমি বলছি, যে নিয়ে এবার নেবে, না নিলে না আমি কিছু একটা করব। তখন আমি স্কুলেই পড়তাম, ক্লাস 7-এ পড়া অবস্থার কথাগুলো আমি বলছিলাম, ক্লাস 7-এ পড়ি। পরে দেখলাম যে না, আমি পরে আর স্কুলে গেলাম না। স্কুলে না যা আমি এদিক সেদিক কাজের সন্ধান করতেছি যে কোথাও কাজ পাওয়া যায় কিনা। তো এখানে ওইখানে বিভিন্ন জায়গায় কাজ করি, মানে এই কাজ ওই কাজ। পরে একদিন কাকা আমাদের দেখে আমাদের বলতেছে, কিরে হাবিব, তোর না বললাম আমার দোকানে কাজ করার জন্য, তাতে আমার দোকানে কাজ করতে আসস না কেন? আমি বললাম, কাকা আমি আপনার দোকানে কাজ করলে আপনি আমার বেতন দিবেন? বলে, অবশ্যই বেতন দিব, তোরা মাস শেষে বেতন দিব, আয় তুই আমার দোকানে কাজে আয়। তো কাকা তখন কাকার দোকান আমাকে কাজে নিল। আমি প্রথম দিন কাকার দোকানে কাজে গেলাম এবং যাওয়ার পরে কাজ করতেছি, ভালোই করতেছি, কাকা যেভাবে বলতেছি এইভাবেই করতেছি, সব কিছু করতেছি। কিন্তু মাস শেষ হলে আমার বেতন দেয় না। মাস শেষ হলে যদি আমি বলি, কাকা টাকা দেন, আমার বলে, ক্যা তোর মাঝে আমাদের ঘর থেকে চাউল নেয়, ডাউল নেয়, দোকান থেকে এসে মাল নিয়ে যায়, এগুলোর টাকা কে দেয়? মানে এরকম একটা অবস্থা। আমি কাকার দোকানে 3 মাস কাজ করলাম, একটা টাকাও আমার উনি কাকা দিল না। এবং 3 মাস পরে আমি তখন দোকান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে আমি তখন চিন্তা করছি, আমি তখন অনেকের সাথে মানে শাকসবজি করব, মানে চাষাবাদ করব। আমার আম্মা বলতেছে, তুই চলে আয়,
তুই এই কর, চাষাবাদ করবি, জমিতে চাষাবাদ করলে আরও বেশি চাষাবাদ হবে, আমরা নিজেরটা নিজেই খেতে পারবো, তোর কাকার দোকানে আর যেতে হবে না। এরপরে আমার আম্মার কাছে কিছু টাকা ছিল, ওই টাকাগুলো দিয়ে আমাদের বাড়ির পাশে একটা জমি আছে, আমি এটাতে মানে ফুলকপি লাগাবো, এরকম একটা শীতের সময় আসতেছিল, তো সবাই ফুলকপি লাগাইতেছে, আমি ফুলকপি লাগাবো, কৃষক আনলাম, মানে আপনার গরু আনলাম, নাঙ্গল দিয়া করবো আর কি, মানে মাটিটা খনন করবো, মানে গরু লাগাইছি। ওই সময় আমার ছোটো কাকা আসছে, আইসা আমার বলে, কিরে তুই দোকানে যাস না, এখানে কী করস? আমি বলছি, কাকা আমি আর আপনার দোকানে কাজ করবো না, আমার আম্মা বলছে এটার মধ্যে আমি ফুলকপি লাগাবো। আমার কাকা বলে, ফুলকপি লাগাবি মানে কী ফুলকপি লাগাবি, তুই কি চাষাবাদ বুঝোস নাকি? আমি যতটুকু বুঝি অতটুকুই, যেরকম হবে সেরকম, আমি কিছু একটা করবো, আমি আর দোকানে চাকরি বাকরি আমি করবো না। আমার কাকা তখন অনেক বড় বড় চোখ করে আমার দিকে তাকায় বলতেছে, তোর মা অনেক বেশি বুঝে, তোর মা বেশি বুঝেই তো তোর বাপটারে খাইছে, বেশি বুঝেই তো তোর বাপটারে কবরে পাঠাইছে, এখন তোরে কবরে পাঠানোর ব্যবস্থা করতেছে, এই এখান থেকে দোকান এই দিকে যা, এই বলে আমাকে 2টা থাপ্পড় দিয়ে কাকা জমি থেকে উঠাই দিল। এবং যে লোকটা কাজ করার জন্য আসছে, মানে গরু নিয়া মই দেওয়ার জন্য আসছে, ওনারাও বিদায় করে দিল, উনিও তখন চলে গেছে। এবার আমি কাঁদতে কাঁদতে ঘরে এসেছি, ঘরে আসার পরে আমি বললাম, মা এমন এমন ঘটনা। আমার মা তখন আমার নিয়ে জমির পাশে গেছে, আমার কাকা বলে, খবরদার ঠ্যাং ভেঙে ফালামো এখানে জমির মধ্যে আসলে, এখানে জমির মধ্যে আসা যাবে না, এটা আমার জমি, এটাতে আমি চাষাবাদ করি, আমি এটা জমি দিব না। এবার আমার আম্মা আমারে নিয়ে ওই সেই মেম্বারের বাড়িতে এবং গ্রামের যে সর্দার আছে তাদের কাছে গেল, গিয়ে বলল যে এই ঘটনা, আমার স্বামী তো মারা গেল, আমার স্বামীর তো তারা 2 ভাই মারছে, এরপর আপনারা গ্রামের 10 জনে বলছেন যে আপনারা বিচার করে দিবেন, আমি যাতে কোনো আইন আদালতে না যাই। তা আমি কোনো আইন আদালতে গেলাম না, আজ পর্যন্ত আপনারা এটার কোনো বিচার করেন নাই, আমি স্বামী হত্যার বিচার পাই নাই। এরপরে আমার সন্তান গেছে ওই জমিতে, আমার সন্তান ওই জমিতে গেছে চাষ করার জন্য, আমার সন্তানরে ওইখানেও জমি থেকে ওরা মাইরে বিদায় করে দিছে। তো আপনারা কি চাইতেছেন, আমরা কি আত্মহত্যা করে মরে যাব? মেম্বার তখন আমারে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি তো রাগারাগি করেন না, দেখি আজকে সন্ধ্যার সময় বসবো, আপনার উঠানে আমরা বসবো, আমরা এটা নিয়ে কথা বলবো। তো সন্ধ্যার সময় পরে আমার কাকা আসছে দোকান থেকে, আমার ওই বড় কাকা আসছে, ছোটো কাকা আসছে, দুজনে আসছে। এবার সর্দার, মেম্বার আরও 2-4 জন মিলে আমাদের উঠানের মধ্যে আসছে। আসার পর আমার আম্মা তখন চেয়ার দিছে, সবাই এসে বসছে। এই আমার কাকি ঘরের মধ্যে গালাগালি শুরু করছে, মানে প্রচুর গালাগালি করতেছে, মহিলার এত বড় সাহস, জামাই মরছে, স্বাদ মিটে নাই, এখন গ্রামের 10 জন নিয়ে আসছে তোর সাথে খারাপ কাজ করার জন্য, এই মহিলার সাথে খারাপ কাজ করার জন্য, তার যৌবন জ্বালা এখনও মিটে নাই, গ্রামের সর্দার মাতবর নিয়ে আসছে তার সাথে রাত কাটানোর জন্য, মানে এরকমভাবে নোংরাভাবে কথাগুলো বলে ভাই, যেগুলো আসলে মানে মানে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না, মানে মেনে নিতে পারতেছিলাম না। এইরকম একটা অবস্থা, মানে সবাই কান্নাকাটি করতেছি যে এগুলো কী অবস্থা, কেন এরকমটা হইতেছে, মানে আমাদের পক্ষে এটা মেনে নেওয়া পসিবল না। এবার সর্দারের ধমক দিয়ে আমার কাকারা ধমক দিল ঘর থেকে বেরোয়ার জন্য, কাকা তখন বেরোইছে। পরে আমার কাকারা বলো, তোর বউর মুখ বন্ধ করতে বল, তোর বউর মুখ যদি বন্ধ না হয় তাহলে খুব সমস্যা হবে, বল তোর বউর মুখ বন্ধ করার জন্য। কাকা তখন বললো, আমার কাকিরে বললো যে কথা বললো না, কাকি তখন চুপ হয়েছে। এবং চুপ হওয়ার পরে আমার এই সর্দার তখন বলতেছে আমার কাকারে, কিরে ওই হাবিব গেল জমিতে চাষাবাদ করার জন্য বাধা দিলে কেন? বলে জমি তো অনেকটাই আছে, আমি এই জমি করি, তাই এই জমির মধ্যেও আসছে কেন? পরে তো বলো চাষ করবে না, বলে চাষ করুক, বিলের পাড়ে তো আরও জমি আছে। তো বলে এখানে করতে দিবি না? বলে না, এখানে আমি দিব না, এখানে আমি করতেছি, চাষাবাদ আমি করতেছি, আমি দিব কেমনে? আমার সর্দার তখন আমার ডাইকা বললো, হাবিব একটা কাজ করো, তাই কোনটাতে করবে? বলে আমার কাকা এমন এক জমি আমাকে দেখাই দিতেছে, ওইটাতে ভাই কোনো চাষই হয় না, আমি কখনোই দেখিনি আমার জন্মের পরে ওই জমিতে কোনোদিন কেউ চাষাবাদ করতে। এটা একেবারে নিচের জমি, একদম নিচে, ওইখানে মানে মানে পানি হইলে একদম মানে কোমর সমান, গলার সমান পানি হয়, আর শুকনোর সময় তো কোনো চাষাবাদ এখানে হয় না। এইরকম একটা জায়গার মধ্যে আমাকে তখন বলতেছে ওইখানে গিয়ে চাষবাস করার জন্য, ওইখানে গিয়ে চাষাবাদ করার জন্য। মানে আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব, মানে কাকে কি বলবো, আমার মাথায় তখন কিছুই আসতেছিল না। পরে আমার আম্মা বলতেছে, ওই জমির মধ্যে তো কোনো চাষাবাদ হয় না, এটা তো আপনারা সবাই জানেন, এরপরে আবার এই জমির মধ্যে পাঠাইতেছেন, ওই জমির মধ্যেও কী করবো? সর্দার উঠা বলতেছে, তা যেখানে খুশি তোরা যা খুশি তাই কর, আমরা এগুলোর মধ্যে নাই। সর্দার তখন চলে যাচ্ছে। আমার আম্মা বলে, তো তখন বলতেন যা, মানে আপনি তখন বলতেন যখন আমার স্বামী মারা গেছে, আমি যখন রওনা দিয়েছি যে আমি মামলা করব, তখন আমার বাধা দিতেন, আরে তখন আমার বাধা দিলেন কেন, এখন যদি দায়িত্ব নিতে না পারেন? সর্দার তখন দৌড়ে এসে আমার মায়ের বলতেছে, এই বেটি যা, তুই যা, তুই মামলা দে, দেখি তুই মামলা দিয়ে গ্রামের কার কি ছিটতে পারো, যা তুই মামলা দে। এই বলে সর্দার তখন চলে গেল। আমার আম্মা তখন রাগ করে আমাদেরকে নিয়ে থানায় যাবে, মামলা দিবে। পরে রাতের বেলায়, ওই রাতেই আমরা একজন উকিলের সাথে আমার আম্মা কথা বলে, আমাদের এলাকারই, উনি বলে যে আপনার এটা নিয়ে কোনো কিছু করতে পারবেন না, এবং এটা নিয়ে কোনো কিছু করতে গেলে আপনি নিজেই বিপদে পড়বেন, কারণ আপনার স্বামী মারা যাওয়ার পরে আপনি নিজেই স্টেটমেন্ট দিয়েছেন এবং আপনি নিজেই লিখিতভাবে বলেছেন যে আপনার স্বামী মারা গেছে হার্ট অ্যাটাক করে। এখন যদি বলেন তার ভাইরা মেরে ফেলছে, এটা আর গ্র্যান্টেড হবে না, আর উনি মারা গেছে আজকে বহু বছর হয়ে গেছে, এটার আর কিছুই হবে না।
আমার আম্মা তখন কি করবে? আমার আম্মা তখন আর কিছুই করতে পারলো না, এবং কিছু করতে না পারার পরে তখন আর কি আর করা পরিবারের। আমি তখন আবারও সেই জমিতে যাচ্ছি, মানে মানুষের জমিতে কাজ করতেছি। তখন কাকার দোকানের আমারে ঢুকতে দেয় না, দোকানের আশেপাশেও যাইতে দেয় না, কুকুরের মতো ধুর করে দোকান থেকে বের করে দেয়, খারাপ ব্যবহার করে। খুব মানে ভয়ানক একটা অবস্থা, এতটাই যে ভয়ানক ভাই বলে বোঝানো যাবে না। এরকম একটা অবস্থা, কেউ আমাদেরকে কোনো মূল্যায়ন করে না, কেউ আমাদের সাথে কোনো কথা বলে না। এরপরে আমার আব্বা তখন করলো কি, আমার কাকা তখন মানে আমি তখন করলাম কি, আমি বাইরে বাইরে কাজ করতেছি, আজকে এই জমিতে কালকে ওই জমিতে, এরকম করে করে চাষাবাদ করতেছি। আর আমার ছোট যে ভাইটা আছে, আমার ছোট ভাইটারে পড়াশোনা করাইতেছি। মানে আমার একটা ইচ্ছা হইলো যে আমি ছোটো ভাইটারে পড়াশোনা করে ওরে আমি মানুষ করব, একদিন বড় হবে, তা আমাদের অভাব অনটন কেটে যাবে। আমি যেরকমভাবে আছি সেরকমভাবে আমি আরেকজনের কাজকাম করে আমি আমার দিন কাটাবো। তো আমি কাজকাম করতেছি, যেদিন যেখানে পাইতেছি ওই কাজ করতেছি, যেদিন যে কাজ পাইতেছি ওই কাজ করতেছি। এরকম করে কাজ করতে 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 আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 18 থেকে 19 বছরের কাছাকাছি ওই বয়সে আসি। এবং ওই বয়সে আসার পরে আমি তখন করলাম কি, আমাদের এলাকাতেই হচ্ছে আপনার একটা জমি করলাম। জমি করলাম বলতে ওই জমিটা হচ্ছে কি আপনার খুব নিচের একটা জমি। তা ওই জমির ভিতরে আমি বিভিন্ন ধরনের আপনার শাকের গাছ লাগাইলাম। মানে শাকের গাছ তো আমি একটু বলে রাখি, আপনারা হয়তো অনেকেই বুঝবে না। মানে পানি দিলাম, মানে বর্ষার সিজন তো পানি দিলাম, পানি দেওয়ার পরে আপনার ওই যে এই কি জানি বলে আপনার বিভিন্ন ধরনের পানির মধ্যে যে বাসমান শাকগুলো হয় না, যেমন কলমি শাক, এরকম অনেক শাক টাক লাগাই দিলাম। কলমি শাক টাক হইলে আমি বাজারে বিক্রি করবো। তো এমন সময় দেখি কি, মানে 2-3 দিন পর পর, এটা তো আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে, এইটাও আরেকজনের জমিয়ে, আমাদের জমিয়ে কিন্তু ডোবা আর কি। ওই ডোবার মধ্যে তখন গেলে দেখলাম কি যে আপনার বিভিন্ন ধরনের মানে অনেকে হাঁস ছেড়ে দেয়। এখন যদি হাঁস ছেড়ে দেয় তাহলে তো আমার শাকগুলোকে খেয়ে ফেলে, মানে বাসার শাকগুলোকে খেয়ে ফেলে। তো ওই বাড়ির একজন মহিলা আছে, ওনারে গিয়ে আমি একটু বকা দিলাম যে এমনি এমনি আপনার হাঁসগুলো ছেড়ে দেন, আমাদের শাক সবজিগুলো খেয়ে ফেলে, তো এটা তো ঠিক না। এই আমি কিন্তু হাঁস মানে করবো, হাঁস ধরে আমি নিয়ে যাব, আমার জমি নষ্ট হচ্ছে। ওই মহিলাও তখন আমার সাথে খারাপ ব্যবহার করে, মানে দুজনের মাঝে মোটামুটি একটু ঝগড়াঝাটি, একটু ঝামেলার মতো হয়। তো ঝামেলা হইলে পরে আমি তখন চলে আসি বাড়িতে এসে আমার মায়েরে বললাম যে মা, এই ঘটনা, ওই মহিলা আমার সাথে এরকম এরকম দুর্ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে। আমি বলছি এমনি এমনি আমার শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যাতে হাঁস যাতে না নামায়। আমার আম্মা বলে আচ্ছা ঠিক আছে, আমি ওই মহিলার সাথে কথা বলবো, আমি জিজ্ঞেস করবো কী হয়েছে, এরকমটা কেন করছে। আমার মহিলার সাথে কথাবার্তা বলছে, কী বলছে জানি না। এই মহিলা আমার আম্মারে কেমনি কেমনি বুঝাইছে, মানে দুজনের মাঝে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আমার আম্মা গেছে এটার বিচার দেওয়ার জন্য, মানে এটা কেন করলো, আমার কেন বকা দিল। কিন্তু যাওয়ার পরে দেখলাম আমার আম্মা আর ওই মহিলার মাঝে খুব ভালো মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার আম্মা ওই মহিলার সাথে ভালো করে কথা বলে, ওই মহিলা আমার আম্মার সাথে ভালো করে কথা বলে, তারপর উনি আমাদের ঘরে আসে, ঘরে বসে যায়, যাতায়াত করে। এমন করতে করতে ওই মহিলার আবার 4 মেয়ে, মানে ওনার মেয়ে 4টা, কোনো ছেলে নাই। এবার এরকম করতে করতে আমার আম্মা একদিন হঠাৎ করে আমার বলতেছে যে এই মহিলার একটা বড় মেয়ে আছে, নাম হচ্ছে সানজিদা, তুই দেখছস কিনা। তো আমি বলি যে না, আমি তো কখনো দেখি নাই। আমার আম্মা বলে দেখিস তো একটু, রাস্তাঘাটে দেখাস কিনা। তো আমি আমার আম্মা বলার পর একদিন মেয়েটারে দেখলাম। তো মেয়েটা হচ্ছে কালো, একেবারে কালো। আপনার একটা না হচ্ছে শ্যাম, আর একটা হচ্ছে ফর্সা, একটা কালো, এটা একদম কালো এবং খাটো। তো দেখে আসলে আমার অতটা ভালো লাগে না। এরপর আমি মানে জিজ্ঞেস করলাম যে মা, আমি তো দেখছি, তা তুমি কার জন্য বলছো? আমার আম্মা বলে তোর জন্য। আমি বলে আমার জন্য? তা আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার আম্মা বলে বিয়ের বয়স না হইলেও তোর বিয়ে করা লাগবে। আমি বললাম আমার বড়রাই এখন এলাকাতে বিয়ে করে নাই, তুমি আমার বিয়ে করাবা, তা কারণটা কি? আমার আম্মা বলে বিয়ে করাবো একটা সুযোগে। সুযোগ? কিসের সুযোগ? আমার আম্মা বলে এই মেয়ের মায়ের সাথে কথা হয়েছে, মেয়ের মা বলছে তুই যদি মেয়েরে বিয়ে করিস তাহলে তোর বিদেশে যাওয়ার টাকা দিব। মেয়ের বাবার তো অনেক জায়গায় সম্পত্তি আছে, ওইখান থেকে কিছু বিক্রি করে তোর বিদেশে যাওয়ার টাকা দিব। আমি বললাম আমি এই কালো মেয়েটারই বিয়ে করে বিদেশ যাব? আমার আম্মা বলে তাহলে তোর ভবিষ্যৎটা কি? তোর কি মনে হয় যে তোর কাকারা কোনো কিনে দিয়া তোর একটুখানি জমি দিব? আসলেই কিন্তু না। আমার কোথাও কোনো জমি এমনি হয়তো ডোবার জমি, ওইগুলো যেগুলোতে আমার কাকারা যায় না, ওই জমিতে হয়তো আমি এটা ওইটা করতে পারি, কিন্তু বিক্রি তো দূরের কথা। আমি জমি নিয়ে বিক্রির কোনো কথা মুখেও আনতে পারবো না। আমি কোনো কথা বন্ধকও দিতে পারি না, যে আমাদের জমি আমি বন্ধক দিব, এইটাও আমাকে দিতে দেয় না। আর বিক্রি তো অনেক পরের কথা, তাই আমি তো বিক্রিও করতে পারবো না। পরে আমি মারে বললাম যে মা, এটা তুমি কি বলতেছো? মা বলে ঠিক তোর কাকারা তোর জমিতে কোনোদিনও বিক্রি করতে দিব না। আর তোর কাকা তো ভাই বোনেরা বড় হইতে আছে, এরা কয়েকদিন পরে সব কিছু দখলে নিয়ে যাইব, তুই আর ওই জমির আশেপাশেও যেতে পারবি না। তো বাবারে, আমি তোর যে বুদ্ধিটা দিছি তুই ওই বুদ্ধিটা কাজে লাগা, এবং এই বুদ্ধিটা কাজে লাগাইলে পরে আমাদের জন্য অনেক ভালো হবে। আমি বললাম মা, তুমি যেরকম করে বলতেছো এরকম করে এটা কি কখনোই সম্ভব? আমি তো বুঝতে পারতেছি না। আমার আম্মা বলে বাবা না ভালো, তুই আমার কথার বাইরে যাইস না, মা তোরে যেটা বলছে তুই মায়ের কথা শোন, মায়ের কথা শুনলে ভালো হবে বাবা, খারাপ হবে না। আমার মা এগুলো বলতেছে আমার কথা শুনলে তুই লাভবান হবি, তুই লস হবি না, বাবা না ভালো, আমার কথাটা শোন।
তা আম্মা যখন এরকমভাবে আমার মানে কাকুতি মিনতি করে অনুরোধ করে বুঝাইলো, আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা নাই, তো সংসারের সুখের জন্য হলো, আমি তখন এটা মেনে নিলাম। পরে পারিবারিকভাবে এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হইলো। আমার কাকারাও তো আমার যেখানে বিয়ে করায় না করায় এইসব নিয়ে তাদের কোনো কিছু যায় আসে না, তারা তাদের মতো করে পড়ে আছে, তাদের ছেলে মেয়ে আছে, তাদের ওয়াইফ আছে, এই নিয়ে। পরে আমার আম্মা ওই মেয়েটাকে মানে সানজিদা মেয়েটাকে আমাকে তখন বিয়ে করাইলো। আমার ছোটো ভাই তখন আরেক বাড়িতে লজিং থাকে, মানে লজিং থেকে পরে বাড়িতে থাকে না, অন্য একটা বাড়িতে লজিং থাকে, ও লজিং মাস্টারি করে এবং পড়াশোনা করে। তা আমার কাছে আসার পরে আমারে বললো যে এই ঘটনা, মানে সব কিছু আমার মা বললো। পরে পারিবারিকভাবে যেভাবে হচ্ছে, আমাদের তো টাকা পয়সা কম, এরপরেই সানজিদাকে আমার আম্মা বিয়ে করে নিয়ে আসছে। তো বিয়ে করে আনছি, আনার পরে মোটামুটি মাস 3 কাটতেছে, সানজিদার সাথে আমার সংসার ভালোই কাটতেছে। পরে আমার আম্মা আস্তে আস্তে সানজিদার আম্মারে বলতেছে যে আপনারা তো বলছিলেন যে হাবিবরে বিদেশ পাঠাই দিবেন, তো এখন বিদেশের বিষয়ে কোনো কিছু বলেন। সানজিদার আব্বা বলতেছে আগে পাসপোর্ট করেন না, ভিসা আসুক, এরপরে দেখা যাক। পরে আমার আম্মা বলল আচ্ছা ঠিক আছে। পরে আম্মা নিজের মানে গাইড থেকে টাকা দিল, আমার পাসপোর্ট করলাম, পাসপোর্ট করছি। এবং পাসপোর্ট করার পরে এখন ভিসার জন্য তো পাসপোর্ট জমা দিতে হবে। এখন ভিসার জন্য যেখানে পাসপোর্ট জমা দিব, ওইখানে পাসপোর্ট জমা দিতে গেলেই আমার মানে ওনারা বলতেছে আর কি যে কিছু টাকা দেওয়া লাগে, মানে পাসপোর্টের সাথে কিছু টাকা দেওয়া লাগে, বেশি না, 50,000 টাকা। পাসপোর্টের সাথে 50,000 টাকা দিতে হবে, এরপরে ভিসা লাগলে বাকি টাকা। তো আমার আম্মা তখন বলে, মানে আমার শ্বশুরবাড়ির লোকদেরকে বললো যে একটা কাজ করেন, মানে পাসপোর্টের সাথে তো কিছু টাকা দেওয়া লাগে, এখন পাসপোর্টের সাথে কিছু টাকা দিব, কিছু টাকা দেন, এরপরে ভিসা লাগলে বাকি টাকা। তাই সানজিদার আব্বা আম্মা বলতেছে যে আরে বাপরে বাপ, আপনারা পাসপোর্টের সাথে কয়টা টাকা দিবেন সেটাও পারতেছেন না, তাই কি সব আমাদের দিকে তাকায় বসে আছেন? পাসপোর্টের সাথে যে টাকা লাগতেছে এই টাকা দেন, এরপরে ভিসা হইলে মানে এরপর আমরা দেখব। তাই আম্মা তখন বলতেছে যে আম্মা এই টাকা কোথায় পাবে? পরিশেষে আমার কাছে কিছু টাকা ছিল, মানে আমার জমানো কিছু টাকা ছিল, আমি আমার জমানো টাকাগুলো দিলাম এবং আরও প্রায় 30,000 টাকার মতো মানে একটা সমিতির কাছ থেকে মানে সুদের উপরে বা কিস্তিতে নিলাম। 30,000 টাকা কিস্তিতে নিলাম, 20,000 টাকা আমার কাছে ছিল, টোটাল 50,000 টাকা তখন মিলে পাসপোর্টের সাথে দিলাম। এবং পাসপোর্টের সাথে দেওয়ার পরে আস্তে আস্তে করে পরে আমার ভিসা লাগছে। ভিসা লাগতে প্রায় আপনার 7 মাসের মতো লাগছে। এই 7 মাস কিন্তু আমি এই সুদি টাকা টানতেছি, করতেছি, 7 মাস পরে ভিসা লাগছে। এরই মাঝে সানজিদ আবার প্রেগনেন্ট, মানে ওর পেটে বাবু আসছে, পরে এখন যখন ভিসা লাগছে, পরে আমার আম্মা সানজিদার আব্বা আম্মারে বলতেছে, আমি নিজেও বলতেছি যে এরকম এরকম ভিসা তো আসছে, এখন টাকার ব্যবস্থা করেন। ওনারা ডাইরেক্ট বলতেছে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। আমার আম্মা বলে এটা আপনারা কী বলতেছেন, আপনাদের কাছে টাকা পয়সা নাই মানে? আপনাদের উপরে নির্ভর করেই তো আমি পাসপোর্ট জমা দিলাম, পাসপোর্ট করাইলাম, এখন ভিসা আসছে, আপনারা এখন টাকা দিবেন, আপনারা এখন বলতেছেন যে না আপনারা এখন টাকা পয়সা দিতে পারবেন না। এটা কী ধরনের কথা? এগুলো তো হতে পারে না, এগুলো কী ধরনের কথাবার্তা বলে রাখছেন? আমার মা, আমার কাকা, আমার সবাই বলতেছে, মানে আমার মা তখন যতই তাদের সাথে কথা বলে, তারা আমার মাকে একটা কথাই বলে যে না আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। এটা আমাদের পার্শ্ববর্তী বাড়ি ছিল, পার্শ্ববর্তী গ্রামেরই। এবার আমার আম্মার যখন টাকা পয়সা দেয় না, আমার আম্মা এটা নিয়ে ঝগড়া করে। পরে আমাদের এলাকার সেই মেম্বার, যে মেম্বারের কারণে আমার আম্মা আমার কাকার বিচারটা, আমার আব্বার হত্যার বিচারটা করতে পারলো না। ওই মেম্বার তখন বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, উনি আমাদের বাড়িতে এসে আমার আম্মাকে ধমকাইতেছে, এই বেয়াদব মহিলা, তোমার এত বড় সাহস, আমরা তো করি না, কি বলে যৌতুক নেইও না, যৌতুক দিও না, তুমি তোমার ছেলের বিয়ে করার সময় কিসের যৌতুকের কথা বলছো? খবরদার, 14 গোষ্ঠী মিলে কিন্তু জেল খাটবা। এরা কিন্তু যদি যৌতুকের মামলা দেয় সবাই মিলে জেল খাটবা, ছেলের যৌতুকের টাকা নিয়ে বিদেশ পাঠাবা, খবরদার এই কথা মুখও আনবা না। পড়ে গেলাম বিপাকে। ওনারা টাকা দিবেও না এবং টাকার কথা বলাতে উল্টা ধমক দেয় যে ওরা আমাদেরকে মানে মামলা করবে, যৌতুকের মামলা দিবে। পরে আমার আম্মা শেষ পর্যন্ত আমার কাকাদের কাছে গেল এবং ওই মানে বেহাইয়ার মতো কাকাদের কাছে গিয়ে বলতেছে যে হাবিবের তো বিষয়টা লাগছে, এখন বাইরে তোমাদের কাছে অনুরোধ করতেছি, তোমরা অন্তত কিছুটা জমি, ও তোর বাবার কাছে জমি পাবে, দাদার কাছে জমি পাবে, এখন কিছুটা জমি ও বিক্রি করুক, যে দিক দিয়ে পারো বিক্রি করুক, জমিটা বিক্রি করে দেখ, এরপর ও বিদেশে চলে যাক, এরপরে না হয় তোমাদের টাকা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা যেহেতু দিতে পারবে না জমি বিক্রির টাকা আমি ফিরিয়ে দিব। কাকারা বলতেছে আমাদের জমি নিয়ে ঝামেলা আছে, জমি রেজিস্ট্রেশনের ভিতরে নাম উল্টাপাল্টা উঠছে, জমি বিক্রি করা যাবে না। আমার মা বলতেছে আমি উকিলের সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে তারপর আমি বিক্রি করব। কাকারা বলে না আমাদের জমি, আমার বাপ দাদার জমি কোনো বিক্রি করতে হবে না, আপনি তো আপনার বাপের বাড়িতে জমি পাবেন, ওইখান থেকে নিয়ে আসেন। আমার মা বলে আমি তো আমার বাপের বাড়িতে 1 কাঠা জমিও পাবো না, একটুও পাবো না, আর তো তোরা তো ভালো করেই জানো যে আমার বাপ মা গরিব মানুষ, আমি ওখান থেকে কীভাবে টাকা আনবো, তো ওখান থেকে টাকা দিবে না। বলে নিজের বাপের বাড়ি থেকে 1 টাকা আনতে পারবা না, স্বামীর জমি বিক্রি করে ছেলের বিদেশ পাঠাবা, এই ধরনের কথাবার্তা হবে না। আমার আম্মা কাকাদের পায়ে পর্যন্ত ধরেছে, তোদের পায়ে ধরে বলতেছি যে আমার ছেলের ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, আমার ছেলের টাকাটা দে, তোর পায়ে ধরে বলতেছি।
তারপরও আমার কাকারা আমার আম্মারে বা আমারে কোনো টাকা দিল না। শেষ পর্যন্ত কাকির কাছে গেল, কাকিরও আমাকে কোনো হেল্প করলো না। গ্রামের ধারে ধারে প্রতিটা মানুষের কাছে আমার আম্মা গেছে যে আমার ছেলেটার ভিসা আসছে, এখন ভিসার টাকা দিতে পারতেছি না, ওনাদেরকে বলেন না জমিটা বিক্রি করে দেওয়ার জন্য। কিন্তু তারা তখন জমি বিক্রি করতে দিবেই না, টোটালি দিবে না। সবাই আমারে বলতেছে যে তাদের জমি, তাদের বাপদাদার সম্পদ, তারা যদি বিক্রি করতে না দেয় তাহলে আর কী করার আছে। আমি যে আইনে যাব, আইনে যাওয়ার মতো তো টাকা আমার কাছে নাই। এবং এরকম করে দৌড়োদৌড়ি করতে করতে একটা পর্যায়ে আমার ভিসাটাই ক্যান্সেল হয়ে গেল। এবং ভিসাটা ক্যান্সেল হয়ে গেল। ভিসাটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে মনটা তখন পুরো ভেঙে গেল। আমার ভিসা ক্যান্সেল হওয়ার 2 দিন পরে আমার ঘরে একটা কন্যা সন্তান হলো। সানজিদার ঘরে একটা মেয়ে হয়েছে, এবং মেয়ে হওয়ার পরে, আমার মেয়েটা হওয়ার পরে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়ের জন্য স্বর্ণের চেন নিয়ে আসে, কানের দুল নিয়ে আসে, বাজার করে নিয়ে আসে, এটা করে ওইটা করে। অথচ তারা যদি নিজেদের থেকে না দিয়া অন্তত কোনো দিক থেকে লাভের উপরেও যদি পারতো আমার টাকাটা ম্যানেজ করে দিলে আমি বিদেশে চলে যেতে পারতাম। যদি তারা লাভের উপরেও কোনো দিক থেকে টাকাটা ম্যানেজ করতে পারতো, তো তারা আমাকে টোটালি টাকাটা দেয় নাই। মানে তারা দিবেই না, তাদের মানে কথাই হচ্ছে তারা দিবে না, নিজেরাও দিবে না এবং কোনো দিক থেকে তারা ম্যানেজ করেও দিবে না। দেয় নাই একবারে দেয়ই নাই। পরে টাকাটা দিল না, না দেওয়ার পরে আমি তখন আর বিদেশ যেতে পারলাম না, আর ভিসা ক্যান্সেল হয়ে গেলাম। বাড়ির মধ্যে ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, মানে প্রতিটা জায়গায় তো মেয়েটা হয়েছে, বউর সাথে আর ঝগড়া করি না। সানজিদার বাবা মা না দেয়, তা সানজিদার আর দোষ কি, ও কালো, ওর সাথে আমি সংসার করতেছি। এরকম করে করে আমার মেয়েটার প্রায় 1.5 বছর বয়স, 1.5 থেকে 2 বছর বয়স আমার ছোটো মেয়েটার। ওই সময় আমার ছোটো ভাইয়ের নাম হচ্ছে হাসিবুর রহমান। হাসিবুর রহমান যে মানে আপনার যেখানে কাজ করতো, মানে যেই ইয়াতে থাকতো, আপনার এই কি বলে লজিং বাড়িতে থাকতো, হাসিবুর রহমান একদিন আমার বলতেছে, ওর সাথে কিন্তু আমার সম্পর্ক ভালো ছিল, আমরা 2 ভাই কিন্তু একসাথেই যুদ্ধ করি। যদিও ওর নামটা আমি খুব বেশি একটা বলি না তখন, তো আমরা 2 ভাই একসাথেই করতেছি। একদিন হাসিব আমারে বলে, ভাইয়া একটা কথা বলি, কিছু মনে করি না, যদি আপনি রাগ না করেন বা আপনি যদি কোনো কিছু না বলেন। আমি যে ঠিক আছে ভাই, বলবো না, আমাদের জীবনে তো ধুকে ধুকে কাটতেছে, তা তোরে আর বলার কি আছে, কি বলবো, কিছু বলবো না। আমার বলে, ভাইয়া আমি যে বাড়িতে লজিং থাকি, ওই বাড়ির তো লজিংয়ের মানে যে ম্যাডাম, ওনার হাজব্যান্ড তো হচ্ছে বিদেশে থাকে। আমি বললাম হ্যাঁ। তা ওই মহিলার সাথে আমার অনেক বছর ধরে সম্পর্ক, ওই মহিলা আমারে ভালোবাসে, আমিও মহিলারে ভালোবাসি। এখন মহিলা আমারে বলতেছে আমাদের পারিবারিক সব ঘটনাই ও জানে, মানে উনি জানে আমাদের অভাব অনটন। আমি তো ওর দিকে বড় বড় চুপ করে তাকাইতেছি, কী রে, এই তো আমার শেষ সম্বল, যে পড়াশোনা করে একদিন মানুষ হবে, মানে ওই এগুলো কী বলতেছে। তাই আমি বললাম যে তুই এগুলো কী বলতেছিস, তাই মহিলার সাথে কি তোর কি বলে মহিলা বলতেছে যে তার স্বামী তার অনেক গয়নাগাটি দিয়েছে, অনেক টাকা পয়সা আছে, এবং আজকে বহু বছর হয়ে গেছে তার ঘরে কোনো সন্তানাদি হয় না, মানে হাজব্যান্ডের মনে কোনো সমস্যা আছে, যেহেতু বাচ্চা কাচ্চা হয় না, উনি বলতেছে ওই গয়নাগাটিগুলো নিয়ে উনি আমার সাথে পালায়া চলে আসবে। তাই আমি বললাম তারপর, বলে যদি গয়নাগাটি নিয়ে পালায়া চলে আসে, আমি ওই গয়নাগাটিগুলো বিক্রি করে বিদেশে যাব, আমি বিদেশে যাব, আমাদের এই অভাব থেকে আমরা বেরিয়ে আসব। তখন কিন্তু আম্মা খুব অসুস্থ, আমার চিকিৎসা করতে পারতেছি না, আম্মুর চিকিৎসা করার মতো টাকাও আমার কাছে নাই, মানে আম্মার অবস্থা খুব খারাপ। ও আমারে বলতেছে যে ভাইয়া তাইলে এটা করি, আমি যেভাবেই পারি ও যদি আমার সাথে আসতে চান আমি নিয়ে আসি, আমি এরপর ও যে টাকা দিব ওটাতে আমি বিদেশ চলে যাব। আমি বললাম ভাইরে হাসিফ, অন্যের ধনের উপরে লোভ থাকতে নাই, অন্যের ধনের উপরে আমার বাবাও কোনো দিন লোভ করে নাই, তুইও করিস না। আমাদের অন্যের ধনের উপরে লোভের দরকার নেই। আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছে, আল্লাহ আমাদেরকে যা দিয়েছে, আমরা তারই মাঝে সন্তুষ্ট ভাই। আমাদের লাগবে না অন্যের সম্পদ, অন্যের টাকা, অন্যের ধন সম্পদ আমাদের দরকার নেই। আমার ছোটো ভাই আমারে বলতেছে, না ভাইয়া আমি ওরা পছন্দ করি। আমি বলছি খবরদার, আরেকবার যদি এই কথা বলোস আমি কিন্তু ওই লজিং বাড়িতে তোরে আর যাইতেই দিব না। এই কথা বলার পরে ও তখন চলে গেল। একদিন আনুমানিক রাতের বেলায়, রাত্রে 11টা কি 11:30 বাজে, ও এসে আমার ডাকতেছে। আমি ঘরে শুয়ে আছি, আমার বউ বাচ্চা নিয়ে শুয়ে আছি, ডাকতেছে। আম্মা তো পাশের ঘরে অসুস্থ, খুল্লুর কাশতেছে, ডাকতেছে ভাইয়া, হাবিব ভাইয়া 2বার ডাকছে। আমি উঠছি, উঠার পরে ভাই আমি তাকাই দেখি যে ওর পাশে এক মহিলা, এবং ও মহিলার হাতে ব্যাগ। বললাম কী রে তুই এখানে? পরে বলতেছে ভাইয়া আমি তো ওনারে নিয়ে চলে আসছি। মহিলার বয়স আছে মোটামুটি বয়স্ক। আমি তখন বললাম যে তুই কী করলি? পরে বলে ভাইয়া এমন চলে আসছে, আমি কী করবো? এবার আমি বললাম তাই এটাকে মেয়েরে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, আপনি যে ওর সাথে চলে আসলেন? বলে ওর সাথে আমার সম্পর্ক আছে, আমি ওরা পছন্দ করি, ওরা ভালোবাসি, এই জন্য আমি চলে আসছি। হায় হায়, আমার মরার উপরে খাড়া, এখন আমি কী করবো? পরে ওরা ঘরে ঢুকাইলাম। ঘরে ঢুকানোর পরে ও যে বাড়িতে লজিং থাকতো ওইটা কিন্তু ডাকাইতে পারি, মানে ওনার যে মহিলার যে হাজব্যান্ড এবং হাজব্যান্ডের যে ভাইয়েরা আছে, শ্বশুর শাশুড়ি, এরা সবাই ডিয়ারিং, মানে অনেক রাগী মানুষ। পরে আমি বললাম যে ভাইরি এই বাড়িতেই তুই মেয়েটারে নিয়ে আসলি, এখন তুই তো এই গ্রামে থাকতে পারবি না। রাতের আঁধারে আমি তখন রাত্র প্রায় 12টা 12:30টার দিকে আমি আমার ভাইয়ের নিয়া আর ওই মহিলার নিয়া আপনার আইলের পাশ দিয়া, বিলের পাশ দিয়া হাঁটতে হাঁটতে আমার নানু বাড়িতে গেছি। নানার বাড়িতে গিয়া বড় মামার যে ধরলাম যে মামা এই ঘটনা।
বড় মামা আমারে বলে, আরে বেটা কী বলিস, আমার বড় মামা তারা গরিব মানুষ, আমার নানু বাড়িরা খুব গরিব ছিল, আমার নানা হচ্ছে রিক্সা চালাতো এরকম, মামারও খুব খারাপ অবস্থায়। পরে আমি বললাম আপনি ওরা আপাতত এখানে রাখেন এবং পরে কি হয় না হয় এটা আমি পরে দেখব, আমি আপাতত বাড়িতে যাই, এলাকাতে যাই, আমি পরিস্থিতি বুঝি পরিস্থিতি কোন দিকে যায়। এরপর আমি এলাকাতে আসছি, এলাকাতে আসার পরে সকালবেলায় খবর হয়ে গেছে, সকালবেলা ওই পাড়া থেকে অনেকজন লোকজন আমাদের বাড়িতে চলে আসছে, আইসাই হুমকি দুমকি ঝামেলা আমার ছোটো ভাই নিয়ে। পরে আমি বললাম, আমার আইসা ধরছে যে তোর ছোটো ভাই কই, আমি বললাম দেখেন আমার ছোটো ভাই কই গেছে আমি বলতে পারি না, ও তো আমাদের বাড়িতেও আসে নাই, ও তো ওই লজিং বাড়িতেই থাকে, ওইখানেই খায়, ওইখানেই ঘুমায়, ওইখানে ওর সব কিছু, ও তো বাড়িতেও আসে না। আমার আম্মা একটু অসুস্থ, আমার আম্মা মরতে বসছে, আমি ওরে বারবার ফোন দিচ্ছি একটু বাড়িতে আয়, আম্মা অসুস্থ, আম্মার দেখে যা, ও তো বাড়িতেও আসে নাই, তাও কোথায় গেছে আমি বলতে পারি না। এইবার তারা করলো কি, আমার ভাইরে খুঁজা না পাইয়া দিছে আমার ভাইয়ের নামে থানাতে মামলা, এবং থানাতে মামলা দিছে। আবার যে মেয়েরে ভাগায় নিয়ে আসছে এই মেয়ের শ্বশুরের কেমন কেমন আত্মীয় আছে, তারা আবার মানে পুলিশের বড় বড় মানে উপরস্থ কর্মকর্তা, তারা কী করছে বিভিন্ন ইমিগ্রেশনে, ইন্ডিয়ার ইমিগ্রেশনে বা এই জায়গায় ওই জায়গায় এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় মামলা দিয়ে দিছে, যাতে আমার ভাই কোথাও পালায় যেতে না পারে, বিভিন্ন জায়গায় মামলা টামলা করে খুব বাজে অবস্থা করে ফেলছে। এবং এই সময়ের ভিতরে আমি তখন মাঝে মাঝে গোপনে নানার বাড়িতে যাই, ভাইয়ের সাথে দেখা হয়, বাইরে বললাম এভাবে প্রায় 3 মাসের মতো আমি আমার নানার বাড়িতে আমার ভাইরে আর ভাইয়ের বউরে লুকিয়ে রাখি। এবং 3 মাস পরে ভাবতেছি কী করা যায়, এরই মাঝে আমার বউ আবার পুনরায় প্রেগনেন্ট হয়, আমার ওয়াইফ সঞ্জিতা। তাই এবার আমি এদিক দিয়ে আমার বউ একটা অসুস্থ, মা একটু অসুস্থ, তার উপরে ভাইয়ের এই বিপদ, মানে ভাইয়ের বউ এই নিয়ে টানাটানি করতে করতে আমার ভাই তখন ধাপ করে আমার বলতেছে, ভাইয়া আমি তো ওর অনেকগুলো গয়নাগাটি আনছি, গয়নাগাটিগুলো আমার কাছে আছে, এগুলো বিক্রি করে আপনি কিছু একটা করেন আমারে বলে। আমি বলি তুই গয়নাগাটি আনছোস, তুই ওরা ভাগে আনছোস, তুই ওর টাকা দিয়া এগুলো বিক্রি করে তুই বিদেশ যাবি এই পরিকল্পনায়, তখন আমার এগুলো দিতেছস কেন? আমার বলে ভাইয়া আপনি কেন দিতেছ, আপনি তো বুঝেন না, আমি তো আর বিদেশ যেতে পারবো না, আমার পক্ষে তো আর বিদেশে যাওয়া সম্ভব না, এই গয়নাগাটিগুলো বিক্রি করে আপনি বিদেশের দিকে চলে যান। আমি বললাম ভাইরে আমি বিদেশে যাব না, আমার বয়স হয়েছে, আর এই বয়সে আমার বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি দেশের মধ্যে তোর ভাস্তি আছে, ভাগে আমি এদেরকে নিয়ে আমি থাকবো। আমার তো কান্না করে বলতেছে, ভাইয়া আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আপনার জীবনও শেষ, আমার জীবনও শেষ, আমরা যে কোনো সময় ধরা খাবো, যেহেতু আপনার একবার ভিসা হয়েছে, আপনার ভিসা আবার হবে। আমি একজনের সাথে, একটা দালালের সাথে কথা বলছি, ওনার কাছে 2-3টে ভিসা আসছে, পাসপোর্ট দিলে মাসখানেকের ভিতরে আপনি চলে যেতে পারবেন। আমি তখন বললাম এটা তুই কী বলস ভাই? আমরা তখন বাধ্য হয়ে ওই লোকের সাথে কেমনে ফোনে কথাবার্তা বলছে, মোবাইল ফোনে কথাবার্তা বইলা আমরা বলতেছে, ভাইয়া আপনি ওইখানে যান, ওইখানে আপনি টাকা জমা দেন, আপনি যান। পরে ও আমার নিজে গয়নাগাটিগুলো দিল, গয়নাগাটিও কিন্তু বেশি না, আপনার প্রায় 2-3 লাখ টাকার গয়নাগাটি হবে এরকম, অল্প কিছু গয়না। তা আমি তখন এই গয়নাগাটিগুলো নিয়ে এগুলো বিক্রি করলাম, কইরা ওর কথা মতো পরে আমার পাসপোর্ট এখানে জমা দিছি। তো যদিও আমার ইচ্ছা ছিল না বিদেশে যাওয়ার, মানে টোটালি কোনো ইচ্ছা নাই, তারপরেও সম্পূর্ণ ও আমাকে জোর করে ওখানে পাসপোর্ট জমা দিলাম। এবার ওইখানে পাসপোর্ট জমা দেওয়ার পরে অপেক্ষা করতেছি যে ঠিক আছে দেখা যাক, যেহেতু পাসপোর্ট জমা দিছি ভিসা তো লাগবো, এখন ভিসা লাগার কী হয় এই জন্য অপেক্ষা করি। ভিসা লাগতে বেশি সময় লাগে না, প্রায় 1.5-2 মাসের মধ্যে ভিসা লেগে গেছে। এখন এদিক দিয়ে ভিসা লাগছে, আর এদিক দিয়ে মেয়ের বাড়ির লোক, মেয়ের শ্বশুর বাড়ির লোক, আমার ছোটো ভাইরে, মানে মেয়েটার নাম ছিল হচ্ছে সাইমা শ্বশুর বাড়ির লোকেরা আবার সাইমার স্বামীর বাড়ি সবাই ধরে সাইমারে পাগলের মতো খুঁজতেছে, মানে খুব ঝামেলা তারা করতেছে, সাইমার যেখানে পাবে এখানে অনেক কিছু করে ফেলবে, তারা অনেক করতেছে, আমার ছোটো ভাইরেও খুঁজতেছে। এনিমেজে তখন আমার ফ্লাইটের ডেট হয়ে গেল। আমি তখন ভাইরে বললাম, ভাই আমি তো চলে যাই, তা তুই কী করবি? তোর এইভাবে মামলা মোকদ্দমা দিয়ে রাখলে তুই কেমনে চলবি? এখন তো আমিও চলে যাই, তুই তো একা হয়ে গেলি। আমার বলে, ভাই আমাদের টাকার দরকার, আপনি গিয়ে যদি আমরা টাকা পয়সা পাঠান আমি মামলা লড়বো, ওরা যে মামলা দিছে আমি ওরে নিয়ে মামলা লড়বো, আমি তো এখন বেরোতে পারতেছি না টাকার কারণে, আপনি বিদেশে যান টাকা পয়সা পাঠান, আমি তখন মামলায় লড়বো। এই বলার পর আমি তখন টাকা যেহেতু বেশি ছিল না, আমার ভিসাটা একটা ওমানের ভিসা হয়েছে, তা আমি তখন ওমানে গেলাম, এবং ওমানে যাওয়ার পরে অত ভালো অবস্থানে কিন্তু যাইতে পারি নাই, মানে অবস্থানটা এত ভালো ছিল না। এরপর ওইখানে গেছি, যাওয়ার পরে আমি টুকিটাকি যাই পাইতেছি, ধরেন এরকম, মানে আপনারা বললে বিশ্বাস করবেন না, বিদেশে খবুজ বলে, আপনারা হয়তো অনেকেই যারা বিদেশে আছেন তারা খান, আমি 100 পয়সার একটা খবুজ কিনা আমি 2 পিস করে সারাদিন কাটাইতাম, মানে এত অভাবে ছিলাম, মানে কাউরেই বুঝতে দিই নেই, মানে এরপরও বাড়িতে টাকা পাঠাইতাম যে ছোটো ভাই ও যাতে এইগুলো থেকে বেরোতে পারে। পরে প্রতি মাসে আমি টাকা পাঠাই, ও তখন কেমনে মামলা টামলা কেমনে কী করে ও এগুলো ঝামেলাগুলো ও ঠিকঠাক করছে। তো আমিও বলছি আচ্ছা ঠিক আছে ও থাকুক, এভাবেই থাকুক। বাড়িতে আসছে তখন বউ নিয়ে, বাড়িতে আসার পরেই ওর বউ তখন আমার ওয়াইফের সাথে আস্তে আস্তে করে আছে। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমি বিদেশ যাওয়ার প্রায় 4 মাসের মাথায় আমার মা মারা যায়। তো ছোটো ভাই আমার মা মারা যাওয়ার পরেই বাড়িতে আসে, বাড়িতে আসার পরে আমার মায়ের দাফন কাফন ছোটো ভাই সম্পূর্ণ করে। আমি তখন বিদেশে থাকি, ওমানে থাকি।
পরে ওইখানে থাকা অবস্থায় দেন এদিক দিয়ে আমি তখন ওরা টাকা পয়সা পাঠাইতেছি, ওই দেশে চলতেছে, তার বউ নিয়ে, আমার ওয়াইফ নিয়ে, আমার বাচ্চা দুইটা নিয়ে আমার ভালোভাবেও চলতেছে, আমি টাকা পয়সা পাঠাইছি। এমন করতে করতে ও তখন চিন্তা ভাবনা করলো ও ড্রাইভিং শিখবে। তো আমাদের এলাকায় যে আপনার মাইক্রোবাসগুলো হয় না, তাই মাইক্রোবাসের সাথে ও কথাবার্তা বলছে, মাইক্রোবাসে ও ড্রাইভিং শিখবে। তাই আমি মানা করছি দরকার নাই, আমি তোর জন্য ভিসা দেখতেছি, আমি খুব দ্রুতই তোরে নিয়ে আসবো। ও বলে তাহলে আমি ড্রাইভিংকে শিখি, তাহলে আপনি আমার জন্য একটা ড্রাইভিং ভিসা দেখেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তা ড্রাইভিং ভিসায় যদি আসতে চাস তাই ড্রাইভিং ভিসায় নিয়ে আসবো না ভাইয়া, সমস্যা নাই, তাহলে তুই কাজ কর। এমনভাবে ওরা আমি বলে দিলাম। ও তখন ড্রাইভিং শিখতে শিখতে ও তখন মোটামুটি পাকা হয়ে গেছে। আমি এক জায়গায় ভিসার জন্য জমা দিলাম, এই দিক দিয়ে প্রায় আরও 1.5-2 বছর মতো কেটে গেছে, কিন্তু ও ড্রাইভিং শিখছে, লাইসেন্স বানাইছে। তো এক জায়গায় ভিসার জন্য জমা দিলাম ড্রাইভিং ভিসাটা উঠলো না। পরে আরেক জায়গায় দিছি, ভিসা উঠে না, মানে 2 জায়গায় ভিসা জমা দিছে, 2 জায়গা থেকে ওর ভিসাটা ফিরিয়ে দিছে। তোর ভাগ্যটা খারাপ আর কি, ভিসাটা হচ্ছে না। এবং 2 বছর পরে একজন হঠাৎ করে আমার বাড়ি থেকে খবর আসলো যে ও নাকি কোন জায়গা থেকে বিয়ের যাত্রী নিয়ে আসার সময়, বিয়ের যাত্রী নামাই দিয়া গাড়ি নিয়ে আসার সময় নাকি অ্যাক্সিডেন্ট করছে, এবং মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে ও হসপিটালে। এটা শুনে তো ভাই আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছে, কিরে আমার ভাই হসপিটালে, পাগল হয়ে গেছিলাম বিদেশে থেকে। পরে আমি বলতেছি যত টাকা লাগুক যা লাগুক আমার ভাইরে যেমন হোক মানুষ করতে হইব, মানে আমার ভাইরে সুস্থ করতে হইব। এবং একটা সময় জানতে পারি ওর বাম পাটা একদম পুরো হয়ে গেছে, মানে রাস্তার সাথে বাম পাটা পুরো মিশে গেছে, ওর একটা পা টোটালি শেষ, একটা পা নাই। এবং রানের থেকে অর্ধেক থেকে রানটাকে কেটে ফেলতে হবে পাটা। এরপরে ডাক্তার কী করলো, লাস্ট পর্যন্ত অপারেশন হইলো, ওর পাটা কেটে ফেলছে। তো এই অপারেশনের সময় ভাই আমি অনেকের কাছ থেকে টাকা পয়সা ধারে নিচ্ছি, কারণ তো আসছি বেশি দিনও হয় নাই। আবার 2 জায়গা তোর ভিসার জন্য টাকা দিয়ে মাইর খেয়েছি, আমার কাছে অত টাকা নাই। আবার ওইখানে আমি যে থাকতাম সবাই আমাকে অনেক ভালোবাসতো, বাঙালিগুলিতে থাকতাম তো বাঙালিরা অনেকে আমাকে আদর করতো, সবাই আমার কথা শুনতো, সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। এই জন্য টাকা ম্যানেজ করতে খুব একটা সময় লাগে নাই। সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ঋণ টিন করে ধারটার করে পরে আমি ছোটো ভাইয়ের জন্য পাঠাইলাম। এবং ওর অপারেশন হইলেও আলহামদুলিল্লাহ হসপিটাল থেকে সুস্থভাবে ফিরে আসলো, কিন্তু একটা পা ওর কেটে ফেলছে, একটা পা পুরো অর্ধেক থেকে কেটে ফেলছে। এবং কেটে ফেলার পরে বাড়িতে আসার পরে আমি তো ওইভাবে টাকা পয়সা পাঠাইতে পারতেছি না, কারণ তখন প্রচুর অভাব। যাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম ওরা বারবার আমারে বলতেছে যে দেওয়ার জন্য, করার জন্য, টাকা দেওয়ার জন্য। ওদের কাছ থেকে ঋণের উপরে ঋণ করে নিয়ে গেছে। এখন তো আমি ওদের টাকা পরিশোধ করতে পারতেছি না, ওদের ঋণে টাকা পরিশোধ করতে পারতেছি না। এদিক দিয়ে ছোটো ভাইয়েরও অবস্থা খারাপ, ও পা কাইটা বাড়িতে বসে আছে, খুব অভাবে অনটনে। এইভাবে আরও প্রায় 5-6 মাসের মতো কাটছে। 5-6 মাস পরে আমার যে আছে, আমার যে উমানি আছে, ও আবার একটু মধ্যবিত্ত, অত বড় লোক না, উমানের ভিতর একটু নিম্নবিত্ত টাইপের মানুষ। ওই আমারে বলতেছে যে আমার কাছে সবাই টাকার জন্য আসে, আমি অনেকের কাছ থেকে টাকা ঋণ করছি, আমার ওয়াইফ অ্যাক্সিডেন্ট আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, ও জানে। তে আমারে বলে তাই একটা কাজ কর, তোর ওয়াইফরে আমার বাসায় নিয়ে আয়, আমার বাসায় তো খাদ্দামা লাগবে, কাজের মহিলা লাগবে, তার ওয়াইফরে নিয়ে আয়, তোর ওয়াইফ আমার বাসায় কাজ করবো, তুইও কাজ করবি, তাহলে তোদের টাকা বেশি হইব। তোদের টাকা বেশি হইলে পরে তোরা দেশে টাকা পাঠাইতে পারবি। পরে আমি বললাম যে এটা তো কি কথা বললি, আচ্ছা ঠিক আছে। পরে আমি আমার বউরে ফোন দিয়ে বলছি যে বউরে, অভাব তো নিতে পারি না, এই ঘটনা। মালিক কফিল আমার এটা বলতেছে, হাসতে হাসতে বলি। আমার বউ আমার একটা কথা বলে যে তাইলে তো ঠিক আছে, কি করবা, আর আমার তো আর যাওয়া সম্ভব না, আমার 2 বাচ্চা, আমার বাচ্চাগুলো এখনও ছোটো ছোটো, আমি কেমনি কী করবো, আমার তো আর এই মুহূর্তে যাওয়া সম্ভব না। এই খবর কেমনে আমার ছোটো ভাইয়ের বউর খানে চলে গেছে, সাইমার খানে চলে গেছে। সাইমা গিয়া আমার ভাইরে ধরছে, হাসিবরে ধরছে যে তুমি তোমার ভাইরে বলো বিশারা যাতে আমার দেয়, আমি যাব। তাই আমি তো রেগুলার যাই না। আমার ছোটো ভাই আমারে ফোন দিল 2 দিন পরে, ফোন দিয়ে বলতেছে ভাইয়া ভাবি বললো এমনি নাকি আপনার এখানে নাকি একটা ভিসা পাইছেন, ওই ভিসাতে নাকি ভাবিরে নিতে বলছে। তো এখন নাহলে আপনি আমার ওয়াইফরে নিয়ে যান, আমার ওয়াইফ ওখানে চলে যাক, ওখানে আমার ওয়াইফ চলে গেলে পরে আমার ওয়াইফ ওখানে থাকবে, কাজ করবে। যেহেতু আমাদের খুব অভাবে তো সংসার চলতেছে না, তাহলে আমার ওয়াইফ চলে যাক। আমি বললাম ভাই তোর বউকে এসে এখানে কাজ করতে পারবে, তুই তো জানোস এখানে কাজ করা তো অত সহজ না। তাই ও বলে না, ও করতে পারবে ভাইয়া, কারণ এখন তো অনেক অভাব অনটন, এখন আমাদের অভাব থেকে তো বাঁচতে হবে, আমি তো আর যেতে পারলাম না, তাহলে ও যাক, যেহেতু আপনি ওইখানে আসেন তাহলে আর কোনো টেনশন নাই। তো আমি আমার ছোটো ভাইরে বললাম আচ্ছা ঠিক আছে, তুই যদি মনে করস পাঠাবি তাই ঠিক আছে পাঠা। এই বলে ছোটো ভাইয়ের সাথে কথাবার্তা হইলো, এবং কথাবার্তা শেষ হওয়ার পরে আমি যখন ছোটো ভাইয়ের বউ আসবে ওই পরিকল্পনায় নিয়ে পড়ে আসি, এবং আমি ওই পাসপোর্ট সব কিছু ওভাবেই করছি। তো এখন এখানে একটা বিষয়,
আমি কিন্তু আমার ওই যে কফিল আছে, কফিলের কাছে বা আমার আরবাবের কাছে আমি কিন্তু বলি নাই যেটা আমার ছোটো ভাইয়ের বউ। কারণ ছোটো ভাইয়ের বউ বললে হয়তো আনতে দিবে না, কারণ ও মানে পরিবারটা এরকম, ও বাইরের কোনো কাজের লোক রাখে না। মানে কাজের লোক রাখতে হবে যাতে ওর ঘরের মানে মহিলা কাজের লোক আর কি, মানে পরিচিত ভালো বাইরের লোক রাখেন, একটু ধার্মিক পরিবার আর কি, যথেষ্ট ধার্মিক। পরে আমি বললাম আমার বউ, মানে শেষ পর্যন্ত বউই পরিচয় দিয়েছে, তাহলে তো আনতে পারতেছি না। আমি বললাম আমার বউ বলার পরে তখন তারা কী করলো, আমারে টিকিট দিল এবং ভিসা দিল। দেওয়ার পর আমি তখন আমার ছোটো ভাইয়ের বউ সাইমারে তখন আমি ওমানে নিয়ে আসি। এবং ওমানে নিয়ে আসার পরে ওই তখন একই মালিকের এখানে থাকতো, তো আমাদের তো ঘর একটাই। এই ঘরের মধ্যে তো আমি চিন্তা করলাম যে যেহেতু 2টা রুম, আমি সাইমারে বললাম যে তুমি তো ছোটো ভাইয়ের বউ, তুমি খাটে থাকো, আমি পাশের রুমে হচ্ছে তোমার ইয়ের মধ্যে থাকবো, এই কি বলে নিচে আমি ঘুমাবো, মানে যেখানে রান্নাবান্না ওইখানে ঘুমাবো, তুমি এখানে ঘুমাও। এরকম করে ওরে আমি এখানে রাখতাম, ওই রুমে রাখতাম, আমি এই রুমে থাকতাম। এমন করে করে কাজ টাজ করতেছি। ওইখানে প্রায় আপনার 9 মাসের মতো থাকে, 9 মাস থাকে, টাকা পয়সাও কামায়, বাড়িতে টাকা পয়সাও পাঠায়, ছোটো ভাইয়েরও টাকা পয়সাতে সব কিছু চলতেছে। 9 মাস মাথায় আমি খেয়াল করে দেখলাম ও কেমন কেমন করে জানি আমার সাথে একটু দুষ্টুমি করতে শুরু করে। হিসেবে তো আমি ওর বড় ভাই না, বাসুর মানি তো বড়, কিন্তু আমার সাথে একটু মানে দূরে থাকার কথা, যেহেতু আমরা একই বাসায় থাকি। ওই আমার সাথে দুষ্টামি করে মাঝে মাঝে, মানে ভাবি আর দেবর মাঝে যেরকম সম্পর্ক হয় এরকম সম্পর্ক আমার সাথেও করার জন্য চেষ্টা করে। পরে আমি এগুলো করতে চাই না, মানে আমি যে না আমার এসব করবো না, আমি এটা নিয়ে আস্তে আস্তে করে দূরে দূরে থাকতেছি। না, ও এগুলো আমার সাথে করবেই, আমার সাথে দুষ্টামি করে, আমার গায়ে হাত দেয়, আমার সাথে খারাপ সম্পর্ক করার জন্য চেষ্টা করে। কিন্তু আল্লাহ সাক্ষী ভাই, আমি কখনোই তার সাথে কোনো খারাপ সম্পর্কে লিপ্ত হইনি। এমন করতে করতে আমাদের বরিশালেরই আরেকটা ভাই, মানে ওই আর ওর সাথে আমার একটু ঝামেলা হয় বলতে, আমার মানে কফিলের বাড়ির সামনে হচ্ছে আপনার 4টা গাছ ছিল, আপনার ওই যে কি বলে খেজুর গাছ। তো এই খেজুর গাছগুলো কাটলে প্রতিটা খেজুর গাছে 20 রিয়াল করে দেওয়া লাগে। তা আমি কফিলরে বললাম যে 20 রিয়াল করে চাইছে, কফিল বলে কাট, মানে কাটানোর পরে কফিল আমাকে 10 রিয়াল করে দিচ্ছে, আমার ওই আরবাব। পরে আমি বললাম যে 4টা গাছ তা 40 রিয়াল আসে, 4টা গাছে তো 80 রিয়াল আসে, তো 40 রিয়াল দিলি। তা আমার বলে না 20 টাকা করে, 10 টাকা করে, 20 টাকা করে দিব না, মানে 10 রিয়াল করে আমাকে তখন দিছে, আমি 10 রিয়াল করে ওরে দিছি। ওই আমারে মানে গরম হয়ে গেছে, তুই 20 রিয়াল করে কাটায় 10 রিয়াল দিলি কেন? আমি বললাম দেখ কফিল প্রথমেই বললো 20 রিয়াল করে দিবে, কিন্তু এখন যে 10 রিয়াল করে দিচ্ছে আমি কী করবো? ওই এই কথাটা মানে বিশ্বাস করতে পারে নাই। বিশ্বাস করতে না পাইরা ওই মনে করছে আমি টাকাটা খেয়ে ফেলছি, আমি 10 রিয়াল করে 40 রিয়াল খেয়ে ফেলছি। ওই আমার বলে তুই আমার 40 রিয়াল দেওয়া লাগবে, আখির হইলেও তুই দেওয়া লাগবে, তুই এই টাকা তুই জাহান্নামে তুই দিতে হইব, এই সেই। আমি বললাম তুই আমার কফিলে জিজ্ঞেস কর যে 4টা খেজুর গাছ কাইটা ওই কয় টাকা দিছে, তুই ওরে জিজ্ঞেস কর আমার সাথে কেন ঝামেলা করতেছিস, আমার সাথে ঝগড়া কেন করতেছিস, তুই ওরে জিজ্ঞেস করলে তো বলে দেবে। এই না তোর সাথে ঝগড়া করতেছি মানে তুই বেটা চিটার, তুই খারাপ, এই সেই বলে ও তখন ওই যে আমার ঘরে আসছে না, আমার বাড়িতে ইয়েতে আসছে, ও আবার আমার পার্সোনাল বিষয়গুলো জানতো, যে আমি আমার ছোটো ভাইয়ের বউরে নিয়ে আসছি এই দেশও, মানে ছোটো ভাইয়ের বউরে আনছি এবং কফিল জানে এটা আমার বউ, তা এটা আমার ঘরে পানি টানি খাইতো, ও আবার ঘরে পানি খাওয়ার জন্য আসছে, আমার ছোটো ভাইয়ের বউর সাথে কথাবার্তা বলছে। এমন করে করে ও তখন ওই বাঙালি একটা মার্কেট আছে, ওই মার্কেটে গিয়ে সব বাঙালি কাছে বলতেছে ছোটো ভাইয়ের বউরে বিদেশে না, ওই ছোটো ভাইয়ের বউর লোকে থাকে, ছোটো ভাইয়ের বউর লোকে থাকে, ছোটো ভাইয়ের বউর লোকে থাকে, এগুলো সবার কাছে বলতেছে, মানে সবার কাছে এগুলো বলে। এবং বলার পরে একটা সময় হলো কি, হঠাৎ করে আপনার বাঙালি অনেকগুলো লোক আইসা আমার কফিলের কাছে এটা বলে দিল যে এই ঘটনা, ও যে বউ বলে যেটা আনছে এটা ওর বউ না, এটা ওর ছোটো ভাইয়ের বউ, আর ছোটো ভাইয়ের বউর সাথেও থাকতেছে। এগুলো বলার পরে কফিল তখন ধরেন আমার খুব খেপে গিয়ে আমার বলে এই তুই কাবিনের পেপার দিয়ে এই দে ওই দে। এবার আমার কফিল তো বাঙালিদের সাথে খুব মিশতো, মানে বাঙালির সাথে ওর ভালো সম্পর্ক। এরকম করতে করতে যাচাই বাছাই করে আসলে বের করে ফেলে যে আমি আমার ছোটো ভাইয়ের বউর সাথে থাকতাম। এবং এই খবরটা বাংলাদেশে আমার ছোটো ভাইয়ের কাছে, আমার ওই সৌদি আপনার ওই উমানের লোকেরা ফোন দিয়ে বলে দেয় আমার ছোটো ভাইরে যে ওই মিয়া আপনার বউ নিয়ে আপনার ভাই এইভাবে মজা মাস্তি করতেছে, আপনার বউ নিয়ে থাকতেছে। আমার ছোটো ভাই আমার ফোন দিয়া খুব গালাগালি, তুই আমার জীবন নষ্ট করছস, আমার বউরে তুই নিয়ে গেছস, এই করছস ওই করছস। এই ঝামেলায় পইরা, মানে বাঙালির এই ঝামেলায় পইরা আমার আরবাব তখন আমাকে ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেয়। এবং দেশে পাঠিয়ে দেওয়ার পরে আমি তখন বাড়িতে যাই। আর বাড়িতে যাওয়ার আগে আমার ছোটো ভাই আর আমার বউ মিলা পুরো এলাকাতে এই ঘটনাটা বলে ফেলে যে আমি এটা করে ধরা গেছি, ছোটো ভাইয়ের বউর সাথে বিদেশে ধরা গেছি, খাওয়ার পর আমার দেশে পাঠিয়ে দিয়েছে। এবার আমি যখন দেশে আসার পরে বাড়িতে আসার পরে এর পরের দিনে বিশাল দরবার আমার ছোটো ভাইয়ের দরবার ডাকছে। এবং দরবারের মধ্যে বলা হয়েছে যে আমি গ্রাম থেকে বেরিয়ে যেতে হবে, আমার মাথা কামাবে, মাথাতে আলকাতরা লাগাবে এবং চোখের বড়ি কাটবে, মানে একদম চোর জুতার মালা গলায় দিয়ে আমাকে গ্রাম থেকে বেরিয়ে যেতে হবে এবং আমি যাতে আর কখনোই এই গ্রামে না ঢুকি।
ওই গ্রামে আমি যাতে কখনোই না ঢুকি এরকমভাবে অপমান অপদস্থ করে আমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। আমি তখন মাথা কামাইয়া মাথায় আলকাতরা মেখে তখন গ্রাম থেকে বেরিয়ে যাই, এবং গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার কয়েক মাসের মাথায় আমি খবর পাইলাম আমার বউ সানজিদা আমার ছোটো ভাই হাসিফকে বিয়ে করে। আমার বিয়ে করছে, আমার 2টা সন্তান আছে, আমি খুশি হয়েছি ভাই বিয়ে করছে। তো আমার যখনই আমার বউর কথা মনে হয় আমার কলজাটা ফেটে যায়, আমার সন্তানের কথা মনে হয়। আমি কোনো সময় ভিক্ষুক সাইজা, মানে কোনো সময় ভিক্ষুক সাজি, কোনো সময় মুখের মধ্যে কালি মেখি, কোনো সময় পাগল সাজি, বিভিন্নভাবে সাইজা গুইচা গ্রামের মধ্যে ঢুকে আমার সন্তানগুলোর দেখি। আমার বউ আমাকে বলে দিছে যদি কোনোদিনও আমাকে ওই গ্রামের মধ্যে দেখে তাহলে ও মানে আমার সন্তানগুলোকে মেরে ফেলবে, ও নিজে সন্তানে মারবে একই রশিতে, ও নিজেও ঝুলবে, সন্তানকেও ঝুলাই দিবে। আর আমার ছোটো ভাই বলছে আমাকে গ্রামের মধ্যে পাইলে ও মেরে ফেলবে। কিন্তু ভাই আমি শেষ পর্যন্ত আর ওই গ্রামে ঢুকতে পারলাম না। আজকে 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 9টা বৎসর আমি বাইরে আমি বরিশালে একটা জায়গায় চাকরি করি, একটা বেসরকারি জায়গায়, ওইখানে চাকরি করি। এবং প্রতি সপ্তাহে শুক্রবারে আমি কখনো পাগল সাইজা মুখে কালি মাখি, কখনো আপনার ভিক্ষুক সাইজা এমনি অমনি বিভিন্ন রূপে আমি গ্রামের মধ্যে ঢুকে আমার সন্তানগুলোকে দেখি। মাঝে মাঝে আমার সন্তানগুলো যে স্কুলে পড়ে স্কুলের সামনে বিভিন্নভাবে দাঁড়ায় থাকি, সন্তানগুলোকে দেখি। আমার সন্তানরা এখন আর আমাকে চিনবে না, এর এখন বড় হয়ে গেছে। আর এখনও পুরো গ্রামের ভিতরে সবাই বলে আমি নাকি আমার ছোটো ভাইয়ের বউকে নিয়ে আমি ওমানে ধরা খাইছি। তো আমার ছোটো ভাইয়ের বউ শেষ পর্যন্ত ওমানে কেমন আছে আপনি শুনলে অবাক হবেন। ওইখানকারই এক বাঙালি বিয়ে করে আমার ছোটো ভাইয়ের বউরে, বিয়ে করার পরে সে ওই বাঙালিকে বিয়ে করে আজকে আমার ছোটো ভাইয়ের বউ ওমানে লক্ষ লক্ষ রিয়ালের মালিক। ওই বাঙালির সাথে থাইকা বিভিন্ন জায়গায় দোকানপাট দিয়া ব্যবসা বাণিজ্য দিয়া আমাদের কথাও বলে না, আমাদের কাছে আসেও না, না আমার কথা না আমার ছোটো ভাইয়ের কথা, কারো কথাই বলে না। উনি এখানে ওমানে ওই যে বাঙালির বিয়ে করছে ওই রেনিয়া আলোলে দোললে ভালোই আছে। এদিক দিয়ে আমাদের জীবনটা এইভাবে কাটতেছে। তো ভাই আপনার কাছে গল্পটা বলার একটাই কারণ, আপনি তো আর বিচার করতে পারবেন না, আমি আপনার কাছে বিচারও চাই না। শুধু আপনাকে বললাম এই কারণে আমার গ্রামের মানুষরা সবাই জানে যে আমি আমার ছোটো ভাইয়ের সাথে ধরা খাইয়া আমি ওমান থেকে আসছি। কিন্তু ভাই আজ আমি আপনাকে কথাগুলো খুলে বললাম, আমি কোনোদিন আমার ছোটো ভাইয়ের বউয়ের শরীরেও ধরি নাই। আমার ছোটো ভাইয়ের বউ আমার গায়ে হাত দিতে অনেক কিছু করতে, বাট আমি কোনোদিনও কিছু করি নাই ভাই। আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারবো যে কোনোদিনও তার শরীরে আমি হাত দিই নাই। তো তারপরও সে অপবাদের বোঝা নিয়ে আজকে 9টা বৎসর মুখে কালি মেখে আমি ঘুরে বেড়াচ্ছি। যদি পারেন আমার গল্পটা বলবেন, আমার গল্প আপনি যদি বলেন আমি শুনে আমার মনে অন্তত শান্তি পাবো যে একটা মানুষ আমার দুঃখের কথাগুলো শুনেছে বা একটা মানুষ আমার দুঃখের কথাগুলো বলেছে। আপন ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই হাবিবের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। গল্পটা আসলেই ভীষণ কষ্টকর ছিল। আমি রোজাদার অবস্থায় ছিলাম, এই জন্য হয়তো খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারিনি। এরপরেও যদি কোনো জায়গায় না বুঝে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব। এবং আজকের গল্প নিয়ে আপনার ব্যক্তিগত মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।